হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা ছোট্ট বন্ধুরা? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ধাতব ও অধাতব পদার্থ, উপরের যে চাক্কাটা আছে না, এটা একটা সোনার চাক্কা। সোনার চাক্কা বুঝেন, গোল্ডেন বার। ডান পাশেরটা কপার, পরে নিচেরটা হচ্ছে সিলভার অথবা অ্যালুমিনিয়াম, যে কোনো একটা হবে। না, স্যার, একদম আমাদের নিচের শীটে ডানেরটা কি গ্লেজিটা অধ্যায়টা হচ্ছে আছে? অ্যালুমিনিয়াম। জি। শীটে কি অধ্যায়টা আছে? আছে না, কেন থাকবে না? স্যার, আমি পাচ্ছি না, আপনি কি একটু কাইন্ডলি পেজ নাম্বারটা বলবেন? প্রিন্টেড শিটে হ্যাঁ। এনামূল কিছু একটা বলো তো। নৌশাদ ভাই ডাকেন নাকি? হ্যাঁ, রিয়াবু বলতেছে সে নাকি শিটে, প্রিন্টেড শিটে ধাতব পদার্থ পদার্থ চ্যাপ্টার খুঁজে পাচ্ছে না। কেউ কি একজন কয়? বলেন তো। অন্য কেউ একজন। এনামুল লাইভ দিতেছে, লাইভ দাও। লাইব্রেরি তো। লাইভ দিয়ে দাও। অন্য কেউ একজন দেখো তো। বলেন তো, রিয়াপুকে হেল্প করেন তো। কত নাম্বার পেজে আছে এটা? আচ্ছা, ধাতু কি জিনিস? আমরা এখানে ধাতুর সংজ্ঞাতে বলা, কিছু সংজ্ঞা দেওয়া নাই, কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। বলা আছে ধাতু হচ্ছে তাপ ও বিদ্যুৎ পরিবাহী। ভালো কথা, বুঝলাম। ঘাত সহ, মানে আঘাত করলে সে তার বৈশিষ্ট্য স্থিতিস্থাপক আর কি। সে তার আকৃতি মেনটেন করার চেষ্টা করে, সাস্টেইন করে, এটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। এইটা আবার হচ্ছে হলো 55 পৃষ্ঠায় আছে, পেজের। 55 পৃষ্ঠা, থ্যাংক ইউ। নমনীয়, নমনীয় মানে ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবিলিটি আছে, ব্রিটিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। যেমন কাঠ নমনীয় না, কিন্তু প্লাস্টিক নমনীয়। এরকম ধাতুও নমনীয়, মানে যেগুলাকে বাঁকানো যায়। তারপর হচ্ছে প্রসারণশীল, মানে তাপ দিলে বাড়ে, আঘাত করলে টুনটুন শব্দ হয়। এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। কিন্তু ধাতু কি, কাকে ধাতু বলে? আমি এমন কোনো পদার্থ পেতে পারি যেটা বিদ্যুৎ পরিবাহী এবং তাপ পরিবাহী। এমন অনেক পদার্থ পেতে পারি যেটা ঘাত সহ, কিন্তু ধাতু না। এমন অনেক পদার্থ আছে যারা নমনীয়, প্রসারণশীল এবং আঘাত করলে টুন শব্দ হয়, কিন্তু ধাতু না। এগুলা ধাতুর কমন বৈশিষ্ট্য। বাট ধাতুর সংজ্ঞা হওয়ার জন্য আমাকে এমন একটা কিছু বলতে হবে যেটা ইউনিক, যেটা অন্য কোনো কিছুর মধ্যে নাই। সেটা কি, কেউ জানেন কিনা? এইচএসসি তে সায়েন্স পড়েছেন যারা, তারা পারবেন। বলেন। স্যার, পারদ তো একটা ধাতু। মার্কারি, পারদ, ধাতু। জি স্যার, পারদ ধাতু। কিন্তু সে লিকুইড, নর্মাল টেম্পারেচারে। তাকে আঘাত করলে টুনটুন শব্দ হয় না, তারপরও সে ধাতু। তার মানে এইগুলা বৈশিষ্ট্যের চেয়েও আর ইম্পর্টেন্ট কোনো কিছু আছে ধাতু হওয়ার জন্য। সেটা কি, কেউ জানেন কিনা? কেউ জানেন না? আমি বলে দিই। ধাতব বন্ধন একটা রাসায়নিক বন্ধন। অনেক প্রকার রাসায়নিক বন্ধন আছে, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। আরেকটা বন্ধন হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন যেসব পদার্থের মধ্যে থাকে তাদেরকে ধাতু বলা হয়। এটা হচ্ছে ইউনিভার্সাল সংজ্ঞা। তাহলে ধাতব বন্ধনটা কি? ধাতব বন্ধনটাকে অনেকটা মিষ্টির সঙ্গে তুলনা করা হয়, মিষ্টির রসের সাথে। মানে মিষ্টির রসের মধ্যে যেমন মিষ্টিগুলো উপরে উঠে উঠে থাকে, এক একটা মিষ্টি ভেসে ভেসে থাকে, অর্ধেক মিষ্টির পেট ভেসে থাকে। ঠিক একই রকম, যখন পদার্থের মধ্যে উপরে এরকম ইলেকট্রন অর্ধেক অর্ধেক ভেসে থাকে, মানে বাইরে প্রসারিত ইলেকট্রন থাকে, তখন সেটাকে ধাতু বলা হয় এবং ধাতব বন্ধন বলা হয়। তো ধাতব বন্ধন যেসব পদার্থের মধ্যে আছে তারাই হচ্ছে ধাতু। এই ধাতব বন্ধন থাকার কারণেই, ধাতব বন্ধন থাকার কারণেই ধাতুগুলোর হচ্ছে আহ ধাতব বন্ধন থাকার কারণেই ধাতু হচ্ছে তোমার ইলেকট্রন বাইরে বাড়তি থাকে বলেই সে খুব সহজেই ইলেকট্রিসিটি পরিবহন করে। এটা হচ্ছে ধাতুর ইলেকট্রিসিটি প্রবাহ প্রধান কারণ। কার্বন হচ্ছে একমাত্র ব্যতিক্রম অধাতু যা তড়িৎ পরিবহন করে। কার্বন, আমরা জানি, তড়িৎ পরিবহন করে এবং ব্যাটারিতে কার্বন থাকে, কার্বন দণ্ড অ্যানোড হিসেবে কাজ করে।
ব্যাটারি মানে স্থির তড়িৎ তৈরির, স্থির তড়িৎ না সরি, কি তড়িৎ যেন বলে ব্যাটারির তড়িৎটাকে? আবার আছে, ইনস্টল করে ফেল। দে আমার কাছে, ঘুরাই দে, আমি করে দিই। ওই দেখ, সফটওয়্যার নামে একটা ফাইল আছে, ওটার ভিতরে অব্র আছে। দেখ, কপি করে রাখছি আমি। সফটওয়্যার নামে একটা ফাইল আছে, এটার মধ্যে অফিসের ভিতরে দেখ, নিচে দেখ অব্র ইনস্টলার। ডাবল ক্লিক কর, ইনস্টল হয়ে যাবে। পরে ওয়ার্ডটা অফ করে আবার অন কর, হয়ে যাবে। তাও না হলে পিসি রিস্টার্ট করে অন কর, দেখবে অব্র কাজ করবে। ল্যাকল্যান্স সেল মানে ব্যাটারি যেটাকে বলা হয়, বা ভোল্টাইক সেল, ওই ব্যাটারির প্রধান উপাদান হচ্ছে কার্বন দণ্ড। সে অ্যানোড হিসেবে কাজ করে। তার মানে সে অধাতু হওয়ার পরেও সে কার্বন ইলেকট্রিসিটি পরিবহন করে। যে সকল মৌল কখনো ধাতু আবার কখনো অধাতুর মতো আচরণ করে, ধাতু আর অধাতুর মাঝামাঝি আচরণ, তাদেরকে উপধাতু বলে। তো উপধাতুগুলো মুখস্থ করে ফেলতে হবে, ডাইরেক্ট এমসিকিউ আসবে, নিচের কোনটি উপধাতু? জার্মেনিয়াম, সিলিকন, অ্যান্টিমনি, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জার্মানিয়াম আর আর সিলিকন বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে এরা হচ্ছে অর্ধপরিবাহী। আমাদের ইলেকট্রনিক্সের বেসিক ইলেকট্রনিক্স দাঁড়িয়ে আছে অর্ধপরিবাহীর উপর। এই জন্য জার্মেনিয়াম এবং সিলিকন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইলেকট্রনিক্সে, এই জন্য এই দুটা বেশি ইম্পর্টেন্ট। এই অর্ধপরিবাহীগুলো ছাড়াও আরো কিছু ধাতু আছে যারা ধাতু না, অধাতু, বাট তারা কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, যেমন বোরন উপধাতু। আর্সেনিক, আর্সেনিক আবার ধাতু, কিন্তু এটাকে পুরোপুরি ধাতু বলা যায় না, সে উপধাতু। আর্সেনিক যে রোগ হয়, আর্সেনিকোসিস, আর্সেনিক ধাতুর কারণে হয়। বিসমাথ অধাতু, বাট সে উপধাতু, মানে কখনো ধাতু কখনো অধাতু। টেলুরিয়াম উপধাতু। ইয়েগুলো মুখস্থ করে ফেলেন, প্রতীকগুলো, হ্যাঁ। বোরনের প্রতীক বি, অ্যান্টিমনির এস বি। আচ্ছা, মার্কারি বা পারদ হচ্ছে পৃথিবীর একমাত্র তরল ধাতু। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। পারমাণবিক সংখ্যা যেন কি, পর্যায় সারণীতে তাকে কত নম্বর কমিশনে, কমিশন বলতেছি, পজিশনে বসানো হয়েছে। শুধু তাই না, পর্যায় সারণীর সিরিয়াল ছাড়াও আরো একটা বিষয় আছে পারমাণবিক সংখ্যা, সেটা কি? তার ভিতরে অবস্থিত প্রোটন সংখ্যা, তাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে হাইড্রোজেনের ভিতরে প্রোটন আছে একটা, এবং তাকে পর্যায় সারণীতে রাখা হয়েছে 1 নং পজিশনে। হিলিয়ামের 2, এভাবে এরকম আর কি। প্রতীক হচ্ছে এইচজি। এইচজি হচ্ছে মার্কারি। কেন এইচজি, কেন এইচজি কেন বলা হলো? ল্যাটিন নাম থেকে আসছে। আচ্ছা, ধাতুসমূহের মধ্যে সবচেয়ে কম গলনাঙ্ক এবং স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ। আচ্ছা, তরল স্বাভাবিক তাপমাত্রায় মনে করেন 25 ডিগ্রি সেলসিয়াসে তরল, তার মানে তার গলনাঙ্ক 25 ডিগ্রির চেয়ে কম। কিভাবে বুঝলাম? যেই টেম্পারেচারে সে কঠিন হয়ে যায় সেটাই হচ্ছে তার গলনাঙ্ক। এখন মনে করি যে পারদকে জমাইতে গেলে -30 ডিগ্রি দরকার, তার মানে পারদের গলনাঙ্ক হচ্ছে -30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ধাতুসমূহের মধ্যে সবচেয়ে কম গলনাঙ্ক হচ্ছে পারদের। গলনাঙ্ক কম বলে আপনি পারদকে অধাতু মনে হয়, লিকুইড মনে হয়। ধাতু আবার লিকুইড হয় কেমনে? হ্যাঁ, বাংলাদেশে সে, এই মার্কারি বাংলাদেশে হচ্ছে আহ, তরল, কিন্তু তাকে যদি সাইবেরিয়াতে নিয়ে যান -70 ডিগ্রি, ওইখানে গিয়ে দেখবেন পারদ জমে গেছে, মানে সে ধাতুর মতো লাগবে, আঘাত করলে টুনটুন শব্দ হবে, নমনীয় হবে, তারের মতো লম্বা হবে। যদিও আমি এটা কথার কথা বললাম, সাইবেরিয়াতে নিয়ে গেলে পারদের গলনাঙ্ক কত এক্স্যাক্টলি আমি জানি না, আরো মাইনাসের আরো বেশি নিচে হইতে পারে। আমরা একটা কাজ করি, আমরা একটু গুগলে সার্চ দিই, এটা আসতে পারে যে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পারদ গলে আর যায়। -39 ডিগ্রি দেখছেন সেলসিয়াস। আপনি? জি স্যার। ভেরি গুড। তাহলে আমি এটা একটু লিখে দেই, সেটা এটা একটু অ্যাড করে দেই, কারণ এটা ইম্পর্টেন্ট। যেহেতু ব্যতিক্রম, পারদ যেহেতু ব্যতিক্রম, যেই সব জিনিস ব্যতিক্রম মনে রাখবেন সেগুলাই ইম্পর্টেন্ট। ঠিক আছে। বড় ভাই, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করা কেন? অফ করে দিছিলাম একটু আগে ইচ্ছা করেই।
-39। সোনার বাংলা, ওই যে এনামুল, তো কিরে সোনার বাংলাটা শিখাই দাও তো, এইমাত্র যে কাজটা আমি করলাম। ওকে। এনামুলের মেসেজ দে যে লাল করে ফেলছি, এটা এটা অ্যাড করে দিও শীটের মধ্যে। অথবা ড্রাইভে কারেকশন ফাইলের মধ্যে লিখে রাখো। এবং স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ। আচ্ছা, লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু, পারমাণবিক সংখ্যা 3। হাইড্রোজেন এন্ড হিলিয়াম দুইটাই হচ্ছে গ্যাস। গ্যাসের পরে প্রথম যে 3 নাম্বার পদার্থটা, সেটাই হচ্ছে লিথিয়াম। সে সলিড, স্বাভাবিক তাপমাত্রায় সলিড, কিন্তু সে অধাতু না, ধাতু। আমরা মনে করতে পারতাম যে ধাতুর চেয়ে অধাতুগুলো অনেক হালকা হওয়ার কথা, যেমন কাপড়, কাঠ, এগুলাকে আমরা মনে করি হালকা হবে, কিন্তু না। এমন ধাতু আছে যারা এইগুলার চেয়েও হালকা, সেটা কি? লিথিয়াম। পানি অপেক্ষা হালকা ধাতু কে কে? সোডিয়াম। পানির চেয়ে হালকা। সোডিয়াম রূপার মতো উজ্জ্বল, নরম, ছুরি দিয়ে কাটা যায়, অনেকটা সাবানের মতো। এবং সোডিয়ামকে যদি আপনি পানিতে, পুকুরের পানিতে নিক্ষেপ করেন, আগুন ধরে যাবে, কিছুক্ষণ আগুন ধরে বার্স্ট হয়ে সে নাই হয়ে যাবে। অভিজাত ধাতু বলা হয় সোনা, মানে গোল্ড। ইউ, একটু সাউন্ড কমাই দে। গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম। অরাম থেকে প্রথম 2 লেটার হচ্ছে ইউ, এই জন্য সোনার প্রতীক হচ্ছে ইউ। সিলভার, সিলভার বা বাংলা যেটাকে আমরা রূপা বলে থাকি। আপনারা অনেকটা ভুল করেন, কি জানেন? আমাদের গ্রামের মহিলারা ছোটবেলায় দেখতাম, আম্মা বলতো যে সিলভারের থাকেন। ভাই, ভাই ওয়ালাইকুম সালাম। ক্লাসে আছি তো, এই জন্য ফোন ধরি নাই। আহ এক এক বাক্যে বলো, আমি ক্লাসে। হ্যাঁ। হুম হুম, শনিবার টাফ হয়ে যাবে। না, 10 তারিখও টাফ হয়ে যাবে, কারণ 11 তারিখ আমার ভোরে যাইতে হবে হচ্ছে সিলেট। আচ্ছা, দেখি 16 তারিখ আসতে পারি কিনা। আচ্ছা ব্রাদার, ওকে ওকে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো বলছিলাম, আমরা যেটাকে সিলভার মনে করি। হ্যাঁ ভাই, বলো বলো। এটা তো শুনেছিলাম 8 তারিখ। 8 তারিখ শনিবার পরে তো। হ্যাঁ, এটা এটা খেলার ইচ্ছা আছে, প্ল্যান আছে। না, সাকিব নিলে আমি খেলবো না। না, সাকিব খেললে খেলা বাদ দিয়ে দিব, আমি আমি নিজেও খেলবো না। আর আমার শনিবার সাভার আসতে হবে, আমি এই জন্য কনফিউজ যে খেলা খেলবো কি খেলবো না। সুতরাং যদি সাকিবকে বলে, তাহলে আমি না করে দিব, ভাই দরকার নাই ফাইনাল খেলার, আপনারা অন্য প্লেয়ার দিয়ে খেলান। হুম। তিন, বুঝি নাই। না না না, আমি নেই নাই, অন্য কেউ নিছিল, আমাকে ডাকছিল। হুম হুম, না এখন কমিটি যেটা সিদ্ধান্ত নেয়, আমার তো প্যারা নাই। আমি না খেলতে পারলে আরো বাঁচি। আমার সোমবার যেতে হবে সাভার, শনিবার, বুঝছো? আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সিলভারের হাড়ি পাতিল বিক্রি করে, কিন্তু আসলে এটা সিলভার না। সিলভার মানে হচ্ছে অরিজিনালি যেটাকে আমরা রূপা বলি,
স্বর্ণালঙ্কার আছে না, রূপার অলংকার, গহনা, সেই রূপাটাই হচ্ছে অরিজিনালি সিলভার। সিলভারের নাম হচ্ছে আর্জেন্টাম, এজি, বাট ল্যাটিন নাম। সিলভার কিন্তু ইংলিশ ওয়ার্ড, আর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। এই জন্য এটাকে এজি নাম দিয়ে সংক্ষেপে প্রকাশ, প্রতীক হিসেবে প্রকাশ করা হয়। প্লাটিনাম এটাও এক প্রকার ধাতু, যেটা আমাদের অলংকার হিসেবে ব্যবহৃত হয়। এটা সোনার চেয়েও দামি। সোনার চেয়েও দামি কথাটা অনেকটা কাব্যিক সাহিত্যিক মনে হচ্ছে, কোথায় যেন শুনেছিলাম। প্লাটিনাম, আরেকটা জিনিস আমাদের গহনা হিসেবে ইউজ করা হয়, সেটা হচ্ছে হীরক, ডায়মন্ড। বাট ডায়মন্ড কিন্তু ধাতু না, ঠিক আছে? ডায়মন্ড হচ্ছে অধাতু। কার্বন, গ্রাফাইট, ডায়মন্ড, এগুলো সবই হচ্ছে কার্বনের রূপভেদ। এরা কোনোটাই ধাতু না, ঠিক আছে? আমরা এটা পড়বো, অধাতব পদার্থ আরেকটা চ্যাপ্টারই আছে, সেখানে আমরা পড়বো। নিকৃষ্ট ধাতু হচ্ছে কপার বা তামা। তামার বানান ভুল হইছে, এটা হবে সিইউ। সি এ হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, আয়রন বা লোহা। নিকৃষ্ট বলতে কি বোঝানো হচ্ছে? বাজে মানে নিকৃষ্ট বলতে বাজে বোঝানো হয়, নিকৃষ্ট মানে এখানে সস্তা বোঝানো হয়েছে। সব জায়গায় পাওয়া যায়, দামও কম, এই জন্য দেখেন সব জায়গায় লোহা অ্যাভেলেবল, লোহা দিয়ে কাজ করা হয়। 1 কেজি লোহার দাম 70 টাকা, চিন্তা করছেন? আপনি ভাঙ্গারির দোকানে যান, 1 কেজি নষ্ট লোহার একটা তালা নষ্ট হয়ে গেছে মনে করেন, এদিকে বিক্রি করে ফেলবেন, দেখবেন 70 টাকা দিয়ে কিনবে। তাহলে লোহা এত নিকৃষ্ট, চিন্তা করছেন? অথচ মানুষের সভ্যতা নিরূপণ করা হয় ওই জাতির লোহার ব্যবহার দেখে। যে জাতি লোহাকে যত বেশি ইউজ করেছে, তত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। আমাদের সভ্যতা তৈরি দাঁড়িয়ে আছে লোহার উপর। যত মেশিন আছে সব লোহা দিয়ে তৈরি। হ্যাঁ, আপনি স্টেনলেস স্টিল বলেন, ইস্পাত বলেন, আর যাই বলেন না কেন, সবই লোহা। রড আয়রন, রট আয়রন, পিগ আয়রন, কাস্ট আয়রন, সবই আয়রন মানে লোহা। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং এটা কি জিনিস? এটা হচ্ছে একটা ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া। যেমন তামার উপর নিকেলের প্রলেপ দেওয়া যায়, আবার স্টিলের উপর, লোহার উপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া যায়। আমরা যে ঘড়িগুলা দেখি না, অনেক দামি ঘড়িগুলা, আমাদের অনন্ত জলিল যে ইউজ করে রোলেক্স ঘড়ি, অডি গাড়ি। হ্যাঁ, তো অডি গাড়ির যে বাম্পার সেটা তো গ্লেজ দেয় কেন? রোলেক্স গাড়ির বেল্ট বা ডায়াল এত বেশি গ্লেসি হয় কেন? এবং একটা রোলেক্স গাড়ির দাম, সরি, রোলেক্স ঘড়ির দাম 2 লাখ টাকা কেন হয়? কারণ হচ্ছে এটার যে বেল্টটা, এটা মধ্যে, বেল্ট না চেইনটা, এটার মধ্যে নিকেলের বা ক্রোমিয়ামের আহ, প্রলেপ দেওয়া হয়েছে, গ্যালভানাইজিং করা হয়েছে, ইলেকট্রোপ্লেটিং করা হয়েছে। তো ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে একটা লিকুইডের মধ্যে একটা ধনাত্মক পাত আর একটা ঋণাত্মক পাত হিসেবে ইউজ করা হয়। যেটার মধ্যে প্রলেপ দেওয়া হবে সেটাকে ধনাত্মক পাত, আর যেই ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হবে সেটাকে ঋণাত্মক পাত হিসেবে ইউজ করা হয়। পরে তড়িৎ বিশ্লেষ্য লিকুইডের মধ্যে রেখে দিলে তখন কারেন্ট পাস হয়ে, এই ইলেকট্রন পাস হয়ে, মানে ধাতুগুলাই একটা ক্ষুদ্র ক্ষুদ্র অণু আকারে, আয়ন আকারে গিয়ে ওই ধাতুর উপরে বসে যায়। এটাকে আগে করা হতো গ্যালভানাইজিং এর মাধ্যমে, এখন করা হয় ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে। কারণ কি, পার্থক্য কি? গ্যালভানাইজিং হচ্ছে অনেকটা ধরেন রং করার মতো, ম্যানুয়াল একটা পদ্ধতি ছিল। তো রং যখন আপনি প্রলেপ দিতেন তখন এটা অনেক মোটা প্রলেপ হইতো। প্রথম প্রবলেম, অপচয় হইতো ধাতুর। দ্বিতীয় প্রবলেম ছিল উম একদম সমান হইতো না, ইভেন হইতো না, এক জায়গায় বেশি এক জায়গায় কম হইতে পারতো। আবার আরেকটা প্রবলেম ছিল, সারফেসটা একদম ইভেন হইতো না, সারফেসটা ইভেন হইতো না। কিন্তু ইলেকট্রোপ্লেটিং যেহেতু আয়ন গিয়ে গিয়ে জমা হয়, মানে একটা একটা করে পরমাণু গিয়ে গিয়ে জমা হয়, তার মানে এখানে একদম মলিকুলার লেভেলের লেভেল একদম প্লেন হয়, অনেক লেভেল হয়। দেখেন, আমরা যখন বস্তু বানাই, ধরেন কাঠকে আমরা যখন প্লেন করি, কিংবা ফ্লোরকে যখন আমরা সিমেন্ট দিয়ে ঢালাই দেই, তখন যতটা প্লেন হয় তার চেয়ে যখন পুকুরের মধ্যে যে পানি থাকে, ওই পানির লেয়ার, উপরের লেয়ার অনেক বেশি প্লেন না? এর কারণ কি? কারণ পানিটা অটোমেটিক্যালি একটা লেয়ার তৈরি করেছে যেটা মলিকুলার লেভেলে। সকল প্রকার লিকুইডের উপরের লেয়ার ঢেউ না থাকলে, টার্বুলেন্স না থাকলে, সেটা অনেক প্লেন, যেটা আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে পারি না। কঠিন পদার্থকে তৈরি করতে পারি ওইরকম ভাবে, কিভাবে?
যেমন কাচের বা আউটার লেয়ার অনেক প্লেন থাকে, এর কারণ কি? কারণ কাচকেও গলিয়ে প্লেন করা হয়। তো যখনই আপনি কাচকে ছুরি দিয়ে কাটবেন বা গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ডিং করবেন, তখন সে কোনোদিনই ওই লিকুইডের মতো লেয়ার, প্লেন লেয়ার হবে না। তো ইলেকট্রোপ্লেটিং করার সময় একদম প্লেন লেয়ারে এসে পড়ে, কারণ মলিকুলার লেভেলে গিয়ে জমা হয়। আর লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। এটা কেন করা হয়? গ্যালভানাইজিং কেন করা হয়? যেন এই লোহায় মরিচা না ধরে। মরিচা কি আমরা পড়বো পরে, সামনে একটু কিছুক্ষণ পরে পড়বো। আমরা কিছু ধাতুর বৈশিষ্ট্য শিখি, বিভিন্ন ধাতুর বৈশিষ্ট্য শিখি। হয়েছে ব্রো? হুম। বিভিন্ন ধাতুর বৈশিষ্ট্য, সবচেয়ে হালকা ধাতু একটু আগে বলেছি লিথিয়াম, সোডিয়াম, এটা বলেছি। সবচেয়ে সক্রিয় ধাতু পটাশিয়াম, এটাও ছুরি দিয়ে কাটা যায়। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে মানে মাটিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। এটা আমার একটু কনফিউশন মনে হচ্ছে, কারণ আমি নিজেই কনফিউজড। কারণ আমরা জানি পৃথিবীর কোরে আছে লোহা, তাহলে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি পাওয়া গেল কেন? আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি তো। অ্যালুমিনিয়ামই বলা আছে, গুগল অ্যালুমিনিয়ামই বলছে। আচ্ছা, তাহলে আমরা সময় নষ্ট না করি। ঠিক আছে, আমার ওয়ার্ড ফাইলটা কি দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার নতুন ব্যাচের কেউ আছেন যারা 48-এর জন্য ভর্তি হয়েছেন? একজনও কি ক্লাস করেন? একজনও নাই? মানুষ পড়তে চায় না, এত সহজ না পড়ালেখা করা। পড়ালেখা খুব টাফ। পরীক্ষা আসলেই পড়াতে ইচ্ছা হয়। 48তম পরীক্ষা দিব, অনেক দেরি, এখন তো মাত্র 47-এ সার্কুলার চলে। এখনই পড়াশোনা করব, করব না, বসে থাকি। এরকমই হয় মানুষের মেন্টালিটি। কিন্তু যখন সময় চলে আসে, বেনিপুরে হাতে লাগে, তখন আর উপায় থাকে না। ও, তানজিনা আছে। ফাইন, থ্যাংক ইউ তানজিনা ক্লাস করার জন্য। ওকে, রেগুলার ক্লাস করবেন, উপকার হবে। হ্যাঁ, যা শুনবেন, একটা কথা আছে না, যে পীরের কাছে গেলে গিয়া পীরের সহবত পাইলেও নাকি জান্নাতের পথ সুগম হয়। মানে পীরের কাছে গিয়ে বসে থাকলেও, পীর যদি যেসব কথা বলতেছে, উপদেশ দিতেছে, হ্যাঁ ভালো উপদেশ দিতেছে, সেগুলো না শুনলেও পীরের চেহারা দেখলেও নাকি বলে জান্নাতে যাওয়ার সুযোগ হয়। তো এরকম মনে করেন আমি আপনার পীর সাহেব আজকে থেকে। বাসায় না পড়লেন, বাসায় পড়ার দরকার নাই, কিন্তু অন্তত আমার ক্লাসে যদি থাকেন, একটা দুইটা কথাও যদি শুনেন, আপনার বেসিক ডেভেলপ হবে। আপনার মুখস্থ ভুলে যাবেন, এই যে সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, এটা ভুলে যাবেন। কিন্তু এই যে গ্যালভানাইজিং করলে বা ইলেকট্রোপ্লেটিং করলে কেন সবচেয়ে বেশি ধাতু সবচেয়ে বেশি এফিশিয়েন্ট, এটা কিন্তু আপনার মস্তিষ্কে ঢুকে যাবে, এটা কিন্তু আপনি ভুলবেন না। সো ক্লাসে থাকলে যেসব সুবিধা হবে কি, যে শীটের বাইরে যেসব জিনিস বেসিক, যেগুলো শীটে থাকবে না, এগুলো আপনার ডেভেলপ হয়ে যাবে। পরে পরীক্ষার আগে শীট মুখস্থ করলে চলবে। দুইজন আছেন, আরিফা এবং তানজিনা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। তো যেটা বলছিলাম, সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু লোহা, এটা একটু আগে বলেছি আমি, যে একটা দেশ কত বেশি উন্নত সেটা বোঝা যায় সেই রাষ্ট্রের লোহার ব্যবহার দেখে। আর আমি অন্যরকম ভাবে বলি, কার্বন নিঃসরণ দেখে। চায়না এবং আমেরিকা হচ্ছে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ, এবং এরাই সবচেয়ে বেশি উন্নত। ডোনাল্ড ট্রাম্প কি করছে দেখছেন? কার্বন নিঃসরণ চুক্তি থেকে বেরোয় আসছে। সে বলতেছে এসব ধর্মিয়া, এসব কার্বন টার্বন আমি বিশ্বাস করি না, আমার দেশ আগে যেতে হবে। আমেরিকায় কথা বলছে। আর বিপদে পড়তেছি আমরা, গ্লোবাল ওয়ার্মিং এর থ্রেট হচ্ছে আমরা যারা গরিব দেশ তারা। মানুষ সর্বপ্রথম যে ধাতুর ব্যবহার শিখে, আচ্ছা জানলাম, তামা।
সবচেয়ে ভারী তরল পদার্থ পারদ। তার মানে পারদের অনেকগুলো বৈশিষ্ট্য, সে হচ্ছে একদিকে সবচেয়ে কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতু, আবার তরল পদার্থের মধ্যে সে সবচেয়ে ভারী পারদ। সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় দস্তা। দস্তা মানে কি? দস্তার আরেকটা নাম কি? স্যার টিন জাতীয় জিনিস। না, জিঙ্ক। বলে না দস্তার প্রলেপ দেওয়া। এই যে টিনের টিন কেন বললেন, কারণ হচ্ছে টিনের অ্যাডভার্টাইজে দস্তা নামটা শুনেছেন। বলেছে দস্তার প্রলেপ দেওয়া মানে কি, জিঙ্কের প্রলেপ দেওয়া। এই যে একটু আগে বলেছিলাম লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলা হয়। টিন জিনিসটা কি? আমরা মনে করি টিন বোধহয় লোহা বা অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু বা এগুলা দিয়ে বানাইছে, না। টিন একটা পিওর ধাতু। ইংলিশ কি, টিনের ইংরেজি কি কে জানেন বলেন দেখি? স্যার লেড না এলইডি। না না, লেড তো সীসা। টিন ইংরেজি টিনই। টিন শব্দটা ইংলিশ ওয়ার্ড, বুঝতে পারছেন? টিন একটা ইংলিশ ওয়ার্ড। টিনের সংকেত হচ্ছে, প্রতীক হচ্ছে এসএন, স্টেনাস, ল্যাটিন নাম থেকে আসছে। বাট টিন শব্দটা ইংলিশ ওয়ার্ড। টিন একটা ধাতু। ওই টিন ধাতুর উপর যখন জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, টিনকে যখন গ্যালভানাইজিং করা হয়, তখন সেটা অনেক বেশি টেকসই হয়ে যায়। এই জন্য আমাদের বলে না, আমাদের ঘরের উপরে ওই জিঙ্কের প্রলেপ দেওয়া, দস্তার বেশি পরিমাণ দস্তা মিশানো, এগুলো অ্যাডভার্টাইজে বলে। সত্য মিথ্যা ওরাই জানে। ধাতুদের মধ্যে সবচেয়ে গলনাঙ্ক কম কার? পারদ। এটা বলে একটু আগে আলোচনা হয়ে গেছে। স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে দুইটা ধাতু, পারদ এবং সিজিয়াম। আচ্ছা, শিখে রাখলাম। সবচেয়ে কম গলনাঙ্ক পারদ, একটা বৈশিষ্ট্য। আবার পারদের ভর সবচেয়ে বেশি পানির মধ্যে, পানির চেয়ে ভারী। লিকুইডের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে, ভারী লিকুইড হচ্ছে পারদ। আবার তরল থাকে দুইটা ধাতু, সিজিয়াম এবং পারদ, তবে সিজিয়াম হালকা, পারদ বেশি ভারী। তরল হইলেও ভারী। কোন ধাতু আছে যার উপর আঘাত করলে শব্দ হয় না? অ্যান্টিমনি। তাহলে অ্যান্টিমনি ধাতু হইলো কেন? ওই যে বলেছিলাম, ধাতু হওয়ার আবশ্যিক বৈশিষ্ট্য এগুলা না। আবশ্যিক বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে ধাতব বন্ধন থাকতে হবে। ধাতব রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনের একটা নামই হচ্ছে, একটা ক্যাটাগরি হচ্ছে ধাতব বন্ধন। হুম। বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি কার? রূপার। রূপা মানে হচ্ছে সিলভার। আমাদের কানের মধ্যে যে রূপার তৈরি গহনা আছে, এটা যদি কখনো কারেন্টের সকেটের ভিতরে গিয়ে ঢুকে যায়, তাইলে আপনি শেষ। আপনারা জানেন কি না, গোল্ড অনেক বেশি তড়িৎ পরিবাহী। সোনা এবং রূপা দুইটাই মারাত্মক তড়িৎ পরিবাহী, লোহার চেয়ে বেশি, কপারের চেয়ে বেশি। তারপরেও আমাদের এক বৈদ্যুতিক তারের ভিতরে কেন কপার ইউজ করা হয়? কারণ রূপা তো অনেক দাম বেশি। রূপা এবং সোনা দিয়া তো আপনি কারেন্টের তার বানাইলে উপায় নাই। বাংলাদেশে যে চোরের দেশ, সব চুরি হয়ে যাবে। সবই ক্ষমতা লিপসু, সবাই ক্ষমতা লিপসু, পাবলিক বুঝে গেছে এতদিনে। এখন এদিন আন্দোলন শুরু হয়েছে উল্টা 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 পথে। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম হচ্ছে, দেখবেন এই যে গহনা, হুম, গহনা বানাইতে ইদানিং আভিজাত যারা অ্যারিস্টোক্রেট, তারা প্লাটিনামের গহনা কিনে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে তৈরি হয়, ব্যবহৃত হয় টাংস্টেন। টাংস্টেন ধাতু। আমাদের বৈদ্যুতিক বাল্ব বলতে এখন যে এলইডি বাল্ব সেগুলো না। এলইডির আগে ছিল এনার্জি সেভিং বাল্ব, ওগুলোও না। তার আগে ছিল ছোটবেলায় লাল বাতি, লাল রঙের হালকা গোলাপি, গোলাপি না সরি, হালকা লালচে বা ব্রাউনিশ একটা আলো আসতো, সেইটা ছিল হচ্ছে টাংস্টেন। আমার মনে আছে ছোটবেলায় আমরা লাল বাতিতে পড়াশোনা করতাম, এগুলোর ব্রাইটনেস কম ছিল। হুম। লাল বাতিতে ব্রাইটনেস কম ছিল এবং চোখের ক্ষতি হইতো। কি যে ক্ষতি করেছি ছোটবেলায়, দীর্ঘ জীবন লাল বাতিতে পড়াশোনা করে বড় হয়েছি। কারেন্ট যখন চলে যেত ছোটবেলায়, এটা আমার জন্য একটা মজার বিষয় ছিল। পড়তেছি পড়তেছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে। উফ, সবার একটা আহ কি যেন একটা বিরক্তি, সবাই একসঙ্গে।
আবার কারেন্ট আসলে ইয়ে সবাই চিল্লান দিয়ে উঠতাম একসাথে। উম, আবার কারেন্ট আসলে আমরা দুই ছোট ভাই, আমি আর আমার ছোট ভাই দুজন কম্পিটিশনে লাগতাম কে আগে মোমবাতি নিভাবে। ঠিক আছে। তো সাধারণত যেহেতু আমি ওর চেয়ে প্রায় 6 বছরের বড়, আমার সাথে তো সে পারতো না। আমি নিভাই ফেলতাম। আমি নিভাই ফেললেই সে একদম কান্নাকাটি, খুব অস্থির। কেন আমি নিভাইতে পারলাম, আমি নিভাইলাম, সে কোনো নিভাইতে পারলো না। তো ওর জন্য আবার মোমবাতি ধরানো লাগতো। মোমবাতি ধরাইছে, আম্মা বলছে এখন এখন নিবাও। সে নিবাইছে, খুশি এখন। কয়েকদিন পরে যখন একটু বড় হইলো, একটু একটু বুঝতে শিখলো, তখন বলে না, লাইট নিবানো ছিল তো। আচ্ছা, তো লাইট নিবাইতে হবে। মোমবাতি জ্বালায় লাইট নিবাইছে, পরে সে নিবাইছে। পরে এখন তার মাথা ঠান্ডা হয়েছে, সে শান্ত হয়েছে। আরো কয়েকদিন পরে যখন বুঝে ফেলছে যে না, লাইট নিবানো হলো তো কারেন্ট তো যায় না, এটা তো আর্টিফিশিয়াল কারেন্ট গেছে, এটা হবে না, আমি মানি না। আমার একদম কারেন্ট যাইতে হবে, কারেন্ট যাওয়ার পরে নিবাইতে হবে। এখন কারেন্ট যাওয়ানোর সাধ্য তো আর আমাদের নাই। তখন সে আর কোনোভাবেই তাকে শান্ত করা যেত না, সে অস্থির কান্নাকাটি কেন, মানে কোনোভাবেই তার এই আফসোস আর কোনোদিন পূরণ হবে না। বুঝতে পারছো? সে দীর্ঘ সময় সে কান্নাকাটি করতো যে কেন সে মোমবাতি নিভাইতে পারলো না, আমি কেন নিভাইলাম। পরে আম্মা আমাকে বকা দিত, কেন তো মোমবাতি তোমার নিভাইতে আছে কেন, তুমি বড় হইছো না এখন, আর ছোট ভাইয়ের সুযোগ দাও। আচ্ছা, ধাতু কত ক্লাসে পড়াইছিলাম যে কেন, তুমি খুলোস না, কে আসছে দেখেন। খোলা, খোলা তো, আসেন, খোলা আছে, আসেন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ধাতুকে কেন, ক্লাস করাচ্ছি যে। আচ্ছা, 11টার সময় ক্লাস শেষ হবে। সজাগ আছেন 11টায়? 11টায় সজাগ থাকবেন। আচ্ছা, okay. আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে কেন ধাতুকে তাপ দিলে সেখান থেকে আলো বের হয়। ওই যে বলেছিলাম, ইলেকট্রন অরবিট আছে, কক্ষপথে ঘুরতে থাকে। তাপ দিলে বাড়তি ইলেকট্রিসিটি, বাড়তি এনার্জি পেয়ে সে আপার লেভেলে চলে যায়। কিন্তু সে তার সাম্যাবস্থা বিরাজ করার জন্য আবার নিচের লেয়ারে ফিরে আসে। যখন ফিরে আসে তখন সেই বাড়তি এনার্জিটাকে সে বাইরে লাইট এবং হিট আকারে ছড়িয়ে দেয়। তো ওই থিওরিটাই হচ্ছে এটা। সর্বাপেক্ষা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়াম কিন্তু ধাতু না, অধাতু, গ্যাস। হিলিয়াম গ্যাস হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল। পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। আমরা নিষ্ক্রিয় গ্যাসের তালিকা শিখবো অধাতব পদার্থের মধ্যে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এর মধ্যে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে হিলিয়াম। পারমাণবিক সংখ্যা 2। আচ্ছা, সর্বাপেক্ষা বৃহৎ অণু হচ্ছে ফুলারিন, C60। ফুলারিনের সংকেত হচ্ছে C60। এটা হচ্ছে কার্বন। ঢাকায় একটা ফুলার রোড আছে, চেনেন নাকি? ফুলার রোড কে কে চিনেন? C60 মানে কার্বনের 60টা পরমাণু নিজেরা একে অপরের সাথে জালের মতো করে একটা বলের মতো সৃষ্টি করে, গোল বলের, ফুটবলের মতো আকার ধারণ করে। ফুটবলের মতো আকার, লিখে রাখি। কেউ আবার ভাইবেন না যে ফুটবলের মতো এত বড়। হ্যাঁ, ফুটবলের আকার বলি নাই, আকৃতি বলছি। আকার আর আকৃতির মধ্যে পার্থক্য কি? আকৃতি মানে হচ্ছে শেপ, তার শেপটা ফুটবলের মতো। তার মানে এই না যে এত বড়, এটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক। ঠিক আছে। আকার হচ্ছে অণুর, পরমাণুর মতোই ছোট, অণুর মতো। কিন্তু আকৃতিটা হচ্ছে মানে তার কেমিক্যাল স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচারটা হচ্ছে ফুটবলের মতো, এটা বুঝাইছি। সর্বাপেক্ষা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু, মানে সহজে গলে না, অনেক তাপমাত্রা দিলে গলতে সহ্য করতে পারে সে, সেটাই হচ্ছে টাংস্টেন। আর টাংস্টেন সবচেয়ে বেশি তাপ সহ্য করতে পারে বলেই সে গলে যায় না, ফিলামেন্ট কেটে যায় না। সে দীর্ঘদিন উজ্জ্বল আলো দিতেই থাকে, তারপর সে গলে যায় না। এই জন্যই টাংস্টেনকে বৈদ্যুতিক বাল্বে ইউজ করা হয়।
সর্বাপেক্ষা অধিক স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ হচ্ছে রেনিয়াম। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এক না। সাধারণত যাদের গলনাঙ্ক বেশি থাকে তাদের স্ফুটনাঙ্কই বেশি থাকে সাধারণত। কিন্তু কিছু ধাতু আছে, যেমন গলনাঙ্ক বেশি দেখেন টাংস্টেনের, রেনিয়াম তার আগেই লিকুইড হয়ে যায়। কিন্তু গ্যাস হওয়ার জন্য আবার সে রেনিয়াম সহজে গ্যাস হয় না, টাংস্টেন ভ্যাপার হয়ে উড়ে যায়, তারপরে গিয়ে রেনিয়াম ভ্যাপার হয়। মানে রেনিয়ামের হচ্ছে বাষ্প হওয়ার ক্ষেত্রে সবচেয়ে দেরিতে হয়, বেশি তাপ নেয় সে, স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। সর্বাপেক্ষা ভারী ধাতু এবং সবচেয়ে ঘনত্ব বিশিষ্ট পদার্থ, পৃথিবীর সবচেয়ে বেশি ঘন পদার্থ হচ্ছে অসমিয়াম। সবচেয়ে ভারী, পারদ সবচেয়ে ভারী না, পারদ হচ্ছে সবচেয়ে ভারী লিকুইড। ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যদি বলে সবচেয়ে ভারী তরল পদার্থ কোনটা, সেটা হচ্ছে পারদ। কিন্তু যদি তরল শব্দটা বাদ দেয়, যদি বলে সবচেয়ে ভারী পদার্থ কোনটা, সেটা হচ্ছে অসমিয়াম। সবচেয়ে বেশি ঘনত্ব আর সবচেয়ে বেশি ভারী দুইটা কি একই জিনিস না আলাদা? কে বলতে পারেন? আপনাদের মতামত শুনতে চাই। সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট আর সবচেয়ে বেশি ভারী দুইটা কি একই জিনিস না আলাদা? আজকে শরীফ তার কোথায়? ঘনত্ব বেশি হলে ভারী হবে। তার মানে একই কিনা? যার ঘনত্ব বেশি কনফার্ম সে অন্যটার চেয়ে ভারী, এটা আমরা শিওর করে বলতে পারি নাকি কোনো ব্যতিক্রম আছে? স্যার আমার কাছে তো একই মনে হচ্ছে। আচ্ছা, একই, দুইটা আসলে একই। আচ্ছা, আজকে শরীফ জয়েন করে নাই? না, শরীফ ভাইয়ের হচ্ছে মেবি কালকে এক্সাম আছে, কালকে বা পরশু। নাফিসা আপু জয়েন করে নাই? দুইজনেরই আছে কি একই পরীক্ষা? সে আর কি। কোন কিসের এক্সাম যেন আমার ঠিক খেয়াল নেই। এরা দুজন কি সবসময় একসাথে চলে নাকি? আমার এখানে দেখা করতে আসছিল দুজন একসাথে, ক্লাসও মিস দেয় দুজন একসাথে। আচ্ছা, অসুবিধা নাই। সর্বাপেক্ষা বেশি আপেক্ষিক তাপ বিশিষ্ট পদার্থ পানি, 4200। গত ক্লাসিক তাপের ক্লাসেই পড়েছিলাম, 4200 জুল পার কেজি পার কেলভিন। তার মানে পানিকে আপেক্ষিক তাপ বেশি হলে জানি কি লাগে, কি হয় জানি বলেন? আপেক্ষিক তাপ বেশি তার মানে জানি কি? বলেন না কেন, আপেক্ষিক তাপ বেশি হলে কি করতে হয় তাকে? কক্সবাজারে বেশি আরাম বলছিলাম ঢাকার চেয়ে, ময়মনসিংহের চেয়ে। কক্সবাজার বেশি আরামদায়ক কেন? এটা আনসার এটা। আপেক্ষিক তাপ বেশি। হ্যাঁ, পানির আপেক্ষিক তাপ বেশি, এই জন্য কক্সবাজারে আরাম লাগে। আর পানির আপেক্ষিক তাপ বেশি থাকার সাথে আরামের সম্পর্ক কি? আবহাওয়া উষ্ণ থাকে। না, উষ্ণ থাকে না। স্যার পানির তাপমাত্রা সহজে পরিবর্তন হয়। ফাইন, এটাই আনসার। আপেক্ষিক তাপ বেশি কথার মিনিং হচ্ছে পানির তাপমাত্রা সহজে পরিবর্তন হয় না, গরমও বেশি হয় না, ঠান্ডাও বেশি হয় না। এই জন্য গ্রীষ্মকালে ঠান্ডা থাকে বা অন্যান্য জায়গার চেয়ে ঠান্ডা থাকে কক্সবাজার। আবার শীতকালে যখন অন্যান্য জায়গায় প্রচুর ঠান্ডা, কিন্তু কক্সবাজারে গিয়ে দেখবেন এত ঠান্ডা নাই, গরম। মানে পানি সহজে গরমও হয় না, ঠান্ডাও হয় না। সর্বাপেক্ষা তাপ পরিবাহক কে? তামা। এটা কাজ করবো নাকি? এই চিটাগাং আর কক্সবাজারের মাঝামাঝি কোন এক জায়গায় চকরিয়া গিয়া একটা জমি কিনা বাড়ি করবো নাকি? চকরিয়া উপজেলায় গিয়ে জমি কিনা ফেলি। মন্ডায় চাইবো আধা ঘন্টা গাড়ি ড্রাইভ করে যাবো গা সি বিচে। মন্ডায় চাইবো আধা ঘন্টা ড্রাইভ করে চলে যাব লামা, পাহাড়ে চলে যাব। শহরে আসতে চাইবে, মন চাইবে 2 ঘন্টা ড্রাইভ করে চলে আসবো চিটাং শহরে। তাইলে, কিন্তু সমস্যা হচ্ছে ঢাকা শহর দূরে। আমার যখন অনেক টাকা হবে, অনেক টাকা থাকবে যখন, মানে যখন এই প্লেনে ওঠা 7,000 টাকা বেতন, কোনো ভাড়া আমার কাছে কোনো গাড়ি লাগবে না, তখন আমি আহ চকরিয়া গিয়ে একটা জমি কিনা বাড়ি কিনে ফেলবো, ওখানেই থাকবো, সেটেল হয়ে যাব। আর না, এত প্যারা নিচ্ছি কেন? যখন আমার 7,000 টাকা কোনো বিষয় হবে না, তখন তো আমি যখন ইচ্ছে তখন প্লেন দিয়ে চলে যাবো কক্সবাজার। উল্টা ভাবতেছি কেন?
আচ্ছা, বুঝতে পারছি, এখন হিসাবটা মিলাইতে পারছি যে কেন বড় লোকেরা সবাই কক্সবাজারকে জমি কিনে না। ঠিক আছে। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, ঋণাত্মক শব্দটার আগে একটু তড়িৎ লেখা দরকার ছিল। ঋণাত্মক বলতে আপনারা ভাববেন কোন ঋণাত্মক? ঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মক। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মানে কি? পদার্থের কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য আছে, যেমন তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এগুলো হচ্ছে পদার্থের মৌলিক বৈশিষ্ট্য। সকল মৌলিক পদার্থের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। তো তড়িৎ ঋণাত্মক মানে হচ্ছে কি, পদার্থ কিছু তড়িৎ ধনাত্মক হয়, তড়িৎ ঋণাত্মক হয়, মানে পদার্থের মধ্যে এমনিই কিছু ইলেকট্রন বাড়তি থাকে, যার কারণে সেগুলো ঋণাত্মকতা হয়। তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। আবার সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। সিজিয়াম কিন্তু ধাতু, কিন্তু ফ্লোরিন কিন্তু ধাতু না। ফ্লোরিন একটা গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। সরি, ফ্লোরিন তো গ্যাস না, ফ্লোরিন হচ্ছে হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হচ্ছে হ্যালোজেন, লবণ তৈরি করে। সর্বাপেক্ষা সক্রিয় অধাতব মৌল হচ্ছে ফ্লোরিন। সক্রিয় সবচেয়ে বেশি কেন? এই সক্রিয় দেখেন, দুইটা একসঙ্গে মনে রাখবেন। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক আর সর্বাপেক্ষা সক্রিয়, এই দুইটা শব্দ একে অপরের সঙ্গে সম্পর্কিত। কেন? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই বেশি সক্রিয় হবে। ইলেকট্রন বাড়তি আছে বলেই সে ঋণাত্মক হয়েছে, আর ইলেকট্রন বাড়তি আছে বলেই সে সহজে ইলেকট্রন দান করে দিতে চায়। এই জন্যই সে বেশি সক্রিয়। ঠিক আছে। আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল হচ্ছে প্লুটোনিয়াম। আমরা একটু আগে বলেছিলাম সবচেয়ে ভারী পদার্থ হচ্ছে অসমিয়াম, কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী কে? প্লুটোনিয়াম। অসমিয়ামকে প্রকৃতিতে পাওয়া যায় না, ল্যাবরেটরিতে তৈরি করতে হয়। প্রকৃতিতে পাওয়া 98টা মৌলের 4/3 ভাগই ধাতু। মৌল আছে মোট 118টা। সর্বশেষ মৌলটা 118তম, এর নাম হচ্ছে ইউনানক্টিয়াম। আরেকটার নাম আছে ট্রেড নেম। ইউনানক্টিয়াম হচ্ছে কেমিক্যাল নেম, আর অরিজিনাল ট্রেড নামটা জানি কি? লাস্ট এলিমেন্ট অফ পিরিয়ডিক টেবিল, নামটা কি ভুলে গেলাম। আচ্ছা, আছে মনে হয় শীটে, সামনে আগাইতে থাকি। 118টা মৌলের 98টার পরে 99 থেকে শুরু করে 118 পর্যন্ত যে 20টা, এরা কেউই প্রকৃতিতে পাওয়া যায় না, এদেরকে ল্যাবরেটরিতে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় নাইক্রোম তার। নাইক্রোম জিনিসটা একটা সংকর ধাতু। নিকেল এবং ক্রোমিয়াম, এই দুইটার সংক্রমকে বলা হচ্ছে নাইক্রোম। বুঝতে পেরেছেন? নিকেল প্লাস ক্রোমিয়াম, এই দুইটা ধাতুর সংকরকে নাইক্রোম বলা হয়। কেন? কারণ এরা রোধ এমন একটা অপটিমাম পর্যায়ে, রোধ এবং আপেক্ষিক রোধ এবং অন্যান্য বৈশিষ্ট্য, তাপ ধারকত্ব এমন একটা অপটিমাম লেভেলে আছে নাইক্রোমের, যে তাকে কারেন্ট দিলে সে গরম হয়ে যায়। ধাতুর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলে সে গরম হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। কারণ ইলেকট্রনগুলো জাম্প করে, একটা থেকে আরেকটা পাস হয়। তখন জাম্প যখন করে তখন তাদের মধ্যে ঘর্ষণ হয়, তাপ, বাড়তি তাপ শক্তি হিসেবে অপচয় হয়। তো বেশি আমার যেখানে ইলেকট্রিসিটি পাস হওয়া বেশি ইম্পর্টেন্ট না, আমার তাপ বাধা পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। যেসব পদার্থের রোধ বেশি, সেসব পদার্থের ভিতর দিয়া কারেন্ট পাস হইলে সেখানে সেটা গরমও হয় বেশি। কারণ সেই ইলেকট্রন পাস করতে চাচ্ছে না, রোধ বেশি মানে কি, কারেন্ট পাস করতে চাচ্ছে না, তার মানে ঝগড়া বেশি, বাধা দিচ্ছে বেশি, সংঘর্ষ হচ্ছে বেশি। এই জন্যই তাপ উৎপন্ন হচ্ছে।
তো নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতুটা বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারের যেখানে মানে যেসব জায়গায় তাপ কারেন্ট থেকে তাপ উৎপন্ন করা হবে সেখানেই এই নাইক্রোম ইউজ করা হয়। উড়োজাহাজ বা মোটর গাড়ির বাইরের যে খোলস সেটা নির্মাণ করতে ব্যবহৃত এই ডুরালামিন ডিউরেবল অ্যালুমিনিয়াম একটা সংকর ধাতু। আচ্ছা, আমরা কিছু সংকর ধাতুর সংযুক্তি শিখি। বেল মেটাল। বেল মানে হচ্ছে যেই ধাতু সবচেয়ে বেশি টুনটুন করে, আমরা বলেছিলাম ধাতুকে আঘাত করলে টুনটুন শব্দ হয়, কিন্তু যে ধাতুকে সবচেয়ে বেশি টুনটুন শব্দ হয় সেটা হচ্ছে বেল মেটাল, একটা সংকর ধাতু। মোটর সাইকেল সাইকেল বা রিক্সার বেল আছে না, ক্রিং ক্রিং আগে শব্দ হইতো, এখন তো আর সেগুলো নাই, এখন তো সাইকেলের মধ্যে ডিজিটাল হর্ন। তো সেই বেল বানাইতে তামা এবং টিনের একটা সংকর ধাতু ব্যবহার করা হইতো। কপার এবং টিন, 80% কপার 20% টিন মিলে এই ধাতুটা মিলাইলে কি হয়, বেলের মতো টন টন শব্দ করে। ছাপার হরফ মানে প্রিন্ট যে করি আমরা, আগে যে টাইপিং মেশিন ছিল, এখন তো আর নাই ছাপার হরফ। আগে ছিল টাইপিং, কাগজের মধ্যে টাইপ করা হইতো, একটা মিস্টেক হইলে সেই পুরা কাগজ বাদ। বুঝতে পারছেন কত সেন্সিটিভ ছিল আগে টাইপিং? পত্রিকা বেরোতো টাইপ কইরা। তখন টাইপরাইটারদের, টাইপিস্টদের, স্টেনোটাইপিস্টদের হেভি ডিমান্ড ছিল, মারাত্মক ডিমান্ড ছিল। একজন মানুষ টাইপিং জানে মানে কি মারাত্মক। এখন তো আমরা এমএস ওয়ার্ড জানা লোককে কোনো দাম দেই না, সবচেয়ে সস্তা কাজ হচ্ছে এমএস ওয়ার্ডে টাইপ করা। এখন সবচেয়ে সস্তা কাজ, এতে টিপ দিলে ওঠে কিবোর্ডে, এর চেয়ে সস্তার কোনো কাজ আছে? ভুল হয়ে গেলে ব্যাক স্পেস মেরে দাও, আবার নতুন করে লেখো। কিন্তু আগে টাইপিং এত সহজ ছিল না, ভুল হয়েছে মানে শেষ, পুরা কাগজ বাদ। এই 1 ঘন্টা ধরে যে এক পৃষ্ঠা টাইপ করছো, পুরা কাজ বাদ, নতুন করে টাইপ করো আবার। তো এই যে ছাপার জন্য যে হরফটা, এই লেটারটা বানানো হয়েছে ধাতুটা, এটা সীসা। ইয়া, কিছু বলবেন আহাদ ভাই? সীসা, অ্যান্টিমনি এবং তামা, এই তিনটা ধাতুর সংকর দিয়া তৈরি হচ্ছে ছাপার হরফ। আন্টিমনি, আন্টিমনি। লোহা, ম্যাঙ্গানিজ এবং কার্বন, এই তিনটার মিশ্রণকে বলা হয় স্পাইজেল। স্পাইজেল ইউজ করা হয় ব্যাটারির মধ্যে। ঢালাই লোহা, ঢালাই লোহাতে 2 থেকে 4.56% পর্যন্ত কার্বন থাকে। এই ঢালাই লোহাকে কাস্ট আয়রন বা পিগ আয়রনও বলা হয়। আচ্ছা, মুখস্থ করে ফেলেন, এটা খুব ইম্পর্টেন্ট। অগ্নি নিরোধক খনিজ পদার্থ হচ্ছে অ্যাসবেস্টস, একটা ধাতু। এটা হচ্ছে ফায়ার ফাইটাররা যে গাউন পরে, সেই গাউনের মধ্যে কটনের সাথে অ্যাসবেস্টস মিলায়া, তুলা আর অ্যাসবেস্টস মিলায়া ওই ড্রেসটা তৈরি করা হয়, যেটা আগুনে সহজে পুড়ে না, ফ্লেম রিটার্ডেন্ট ম্যাটেরিয়াল। সৌর কোষে ব্যবহৃত হয় সিলিকন। আমরা সোলার প্যানেল ইউজ করি না, ওখানে সিলিকনের প্যানেল থাকে। হাইপো এর রাসায়নিক নাম। হাইপো কি একটা কেমিক্যাল, যেটা ওয়াশিং এবং ব্লিচিং এবং জার্ম ক্লিনিং এসব কাজে ব্যবহৃত হয়। তো এই হাইপোর অরিজিনাল কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, পরীক্ষায় অনেকবার আসছে। স্যার এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমার বলেন। যে স্কিনে এই যে সাদা সাদা দাগ আছে না, তো স্যার 100 মানুষ হবে আমাকে এই পরামর্শটা দিয়েছে যে হাইপো দিলে নাকি কমে যায়। এটা তো আসলে তার মানে অনেক সেনসিটিভ, এটা তো অনেক সেনসিটিভ কোশ্চেন, হ্যাঁ, এটা আমি বলা তো হাতুড়ে ডাক্তার হইয়া এমবিবিএস ডাক্তারের কাজ করে ফেলে না তো। না, এটা অনেকে ট্রাই করেছে, আমি করি নাই বা করার প্রয়োজন হয় নাই, বাট অনেকে ট্রাই করেছে। ওই যে সইদ জাতীয় কি জানি হয়, ওটার উপর দিলে নাকি কমে যায়, অনেকে দিয়েছেও। আচ্ছা, দিয়ে কি পজিটিভ রেজাল্ট পেয়েছে বলেছে তারা? হ্যাঁ হ্যাঁ, সইদটা কমে যায়, ওই যে যেটা হালকা হালকা সাদা হয় ওটা চলে যায়। আচ্ছা, এখন এটা যদি সত্যই হইতো, কনফার্ম সত্য হইতো, তাহলে নিশ্চয়ই যারা এটা নিয়ে সারাদিন গবেষণা করে মানে ডাক্তার, তারা জানতো। এখন হ্যাঁ, এটাও একটা বিষয়। স্কিন স্পেশালিস্টরা যদি না জানে বা অ্যাপ্রুভ না করে বা স্বীকৃতি না দেয়, তাহলে তো সেটাকে
মানুষের কথা কে আমরা বেশি প্রায়োরিটি দিতে পারি না। আমার কিন্তু মনে হতে হয় পারে, এটার কোনো সাইড এফেক্ট আছে, থাকতে পারে। হ্যাঁ সাইড এফেক্ট থাকতে পারে। আবার হতেও পারে যে যে বলছে পজিটিভ রেজাল্ট দিয়েছে, সে হয়তো কন্টেম্পোরারিলি অন্য আরেকটা ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছিল, সেই ট্রিটমেন্টের কারণে তার এটা ভালো হয়ে গেছে, কিন্তু সে মনে করতেছে হাইপো দিয়ে ভালো হয়েছে। তারপর এটা হতেও পারে। আবার হতেও পারে ন্যাচারালি ভালো হয়ে গেছে, এমনি ভালো হুম। হয়ে যেতে পারে, ফিজিক্যাল জেনেটিক মোটা মেটাবলিজমের কারণে ওটা অটোমেটিক ভালো হয়ে যেতে পারতো, কিন্তু সে দিছে কেমিক্যাল, মনে করছে এই কেমিক্যালের কারণে ভালো হয়েছে, কিন্তু আসলে এমনি ভালো হয়ে গেছে, এটাও হইতে পারে। নিশ্চিত ভাবে না হয়ে আসলে কোনো কিছু বলা উচিত না, যেহেতু এটা খুব সেন্সিটিভ ইস্যু। কেমিক্যাল মানুষের শরীরে ট্রিটমেন্ট করলে এটা মানুষ ডেথ পর্যন্ত গড়াইতে পারে, বুঝতে পেরেছেন? ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া কোনো ফাঁকনামি করবেন না শরীর নিয়ে। যন্ত্র নিয়ে করবেন, কিন্তু শরীর নিয়ে করবেন না, না হলে রাহু ভর করবে, বুঝতে পেরেছেন? শরীরের উপর রাহু ভর করবে, পরে মারা যাবেন। সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয় ফটোগ্রাফিক প্লেটে। ফটোগ্রাফিক প্লেট কি? আমরা এখন তো ডিজিটাল ক্যামেরা, সেন্সর থাকে, প্রসেসর থাকে, কিন্তু আগে ক্যামেরার সেন্সর হিসেবে মানে চোখের রেটিনা হিসেবে যা কাজ করে, আগে ক্যামেরার পিছনে ফটোগ্রাফিক প্লেটের মধ্যে ছবি আঁকা হইতো, ছবি গিয়ে উঠতো, নেগেটিভ যেটাকে আমরা বলে থাকি, সেখানে ইউজ করা হইতো সিলভার ব্রোমাইড। সিলভার হচ্ছে ধাতু, আর ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন। এই ব্রোমিন হচ্ছে হ্যালোজেন। এই ব্রোমিনের সাথে সিলভার বিক্রিয়া করলে যে ধাতুর যে যৌগিক পদার্থটা হয়, সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড, এজিবিআর। এজি হচ্ছে সিলভার, আর ব্রোমাইড হচ্ছে বিআর। লিখে দেই সংকেতটা, রিচ হোক, আপনাদের নলেজ লেভেল বাড়ুক। সোডিয়াম থায়োসালফেটের কেমিক্যাল নেম কি? এটা আমরা একটু জেনে আসি। হাইপো। তো Na2S2O3, সোডিয়াম থায়ো সালফেট। তো বিষয় হচ্ছে এখানে এই H2ওটা আবার আসলো কোত্থেকে? আর্দ্র সোডিয়াম থায়োসালফেট। আর্দ্র মানে হচ্ছে এন সংখ্যক পানি, বা এক্স সংখ্যক, অনেক সময় এন আবার অনেক সময় এক্স দিয়ে প্রকাশ করা হয়। মানে নির্দিষ্ট পরিমাণ পানি থাকতে পারে, 10 অণু থাকতে পারে, 6 অণু থাকতে পারে, কোন সময় কোনটা থাকবে এটা শিওর না, বাট পানি থাকতে হবে। এই আর্দ্র সোডিয়াম থায়োসালফেটকেই বলা হয় হাইপো। আচ্ছা, স্মেলিং সল্ট এর রাসায়নিক সংকেত NH4 2 CO3, অ্যামোনিয়াম কার্বনেট। NH4 মানে কি? অ্যামোনিয়াম যৌগমূলক NH4, আর CO3 হচ্ছে কার্বনেট যৌগমূলক। এই দুইটা যৌগ মিলে যখন যৌগ উৎপন্ন করে, তখন সেটাকে বলা হয় অ্যামোনিয়াম কার্বনেট। আর এটার ট্রেড নেম মানে বাণিজ্যিক নাম হচ্ছে স্মেলিং সল্ট। এটা এটা এমন একটা লবণ যেটা দিলে ভালো স্মল হয়। টেস্টিং সল্ট আছে না, আমরা পড়বো সামনে, টেস্টিং সল্ট, তারপর খাবার সোডা,
কাপড় ধোয়ার সোডা, গ্লোবার সল্ট, এগুলো সবই আমরা পর শিখবো, আছে শীটে। অ্যালুমিনিয়াম সালফেট, এর চলতি বাংলা হচ্ছে ফিটকিরি। ফিটকিরির কেমিক্যাল নামটা, আমরা একটু সংকেতটা একটু জেনে আসি। স্যার, তুত আর ফিটকিরি কি এক? না, তুতে হচ্ছে কপারের, আর ফিটকিরি হচ্ছে অ্যালুমিনিয়ামের। হুম। পটাশ অ্যালাম, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, পটাশ অ্যালাম। ঠিক আছে, পটাশ অ্যালাম বলা হয় এটাকে। পটাশিয়াম অ্যালামও বলা হয়, আবার পটাশ অ্যালামও বলা হয়। ঠিক আছে, আমরা সংকেতটা কপি করে ফেলি। যে 12:2 বলছে না, এই 12টা কিন্তু কনস্ট্যান্ট না, অনেক সময় 10ও হইতে পারে। কি ব্যাপার, এটা কপি করা যায় না নাকি? এটা কি? আচ্ছা, এক্সট্রা আমরা কেটে দেই, আমরা এখানে কে লিখে দেই, পটাশিয়াম কে, এল, SO4 2, 12:2। ঝামেলা করতেছো কেন ভাইয়া? আচ্ছা, তাহলে শিখলাম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম, এই অ্যালুমিনিয়াম সালফেট, এর চলতি বাংলা হলো ফিটকিরি। আমরা এটাকে অ্যালুমিনিয়াম সালফেট অথবা এটাকে পটাশ অ্যালামও লিখি, ব্র্যাকেটে লিখে দিই পটাশ অ্যালাম, তাহলে মনে থাকবে যে সবগুলো একই জিনিস। ঠিক আছে, নাহলে কনফিউজ হইতে পারেন পরীক্ষার হলের মধ্যে। পটাশ অ্যালাম। এপসম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট কি এপসম সল্ট বলা হয়। গান মেটাল, বন্দুক যে বানানো হয়, পিস্তল,
সেই বন্দুকের ধাতুটা কি লোহা দিয়ে তৈরি? না, এটা তামা, টিন এবং দস্তা, জিঙ্ক, টিন, কপার, এই তিনটা মিলে বানানো হয়, মনে রাখবেন। সবচেয়ে দ্রুত ক্ষয় হয় কোন ধাতু? দস্তা। তামা, তাম্র বা ব্রোঞ্জ, ব্রোঞ্জের সংকেত কি? তামা প্লাস টিন, কপার প্লাস টিন মিলে ব্রোঞ্জ। বলে না, কি মেডেল পেয়েছে? গোল্ড মেডেল। তারপরে কি পেয়েছে? সিলভার মেডেল, সেকেন্ড পজিশন। তারপরে কি পদক পেয়েছে? থার্ড পদক কি? ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। সেই ব্রোঞ্জটা হচ্ছে কি? তামা প্লাস টিন। ঠিক আছে, অলিম্পিক থার্ড পজিশনদেরকে ব্রোঞ্জ মেডেল দেয়, তামা আর টিনের মিশ্রণ। খাবার লবণ যেটা আমরা হচ্ছে খাই প্রতিদিন, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, নর্মাল টেবিল সল্ট। এটাকে টেবিল সল্টও বলা হয়। লিখে দিই টেবিল সল্ট, নাহলে আবার অনেকে কনফিউজ হয়ে যাবেন, স্যার টেবিল সল্টটা আবার কি। ঠিক আছে, এটা লাল করে দেই, নাহলে আবার খুঁজে পাবে না। আচ্ছা, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কস্টিক পটাশ সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই যে OH হাইড্রোক্সিল মূলক, এটা থাকলে সেটার নাম হয়ে যায় কস্টিক। এখন কস্টিকের আগে যদি আপনি সোডিয়াম লাগান, তাহলে তার নাম হয়ে যাবে কস্টিক সোডা, Na। আর যদি আপনি OH এর আগে কে লাগান, কে মানে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে, তাহলে সেটা হয়ে যাবে কস্টিক পটাশ। আচ্ছা, তাহলে কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা নতুন তথ্য। খাবার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। যখন যদি এখানে বাই না থাকতো, থাকতো শুধু কারো সোডিয়াম কার্বনেট, তাহলে থাকতো সোডিয়াম Na, আর থাকতো CO3। কার্বনেট মূলকের যোজনী 2 হওয়ার কারণে Na2 হইতো, Na2CO3 হইতো সোডিয়াম কার্বনেট। কিন্তু যেহেতু মাঝখানে H চলে আসছে, এই জন্য এটার নাম বাই চলে আসছে। যেখানেই H থাকবে সেখানেই নাম হয়ে যাবে বাই। ঠিক আছে, তো সোডিয়াম বাইকার্বনেট আমরা শিখলাম, ভালো কথা। আর এই যে দেখেন, নিচে বলতে বলতে নিচে চলে আসছে সোডিয়াম কার্বনেট। যখন H নাই, Na2, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে সোডা অ্যাশ, অ্যাশ না অ্যাশ। অ্যাশ মানে হচ্ছে ছাই। সোডা অ্যাশ এর সোডা অ্যাশ এর রাসায়নিক সংকেত হচ্ছে Na2CO3, সোডিয়াম কার্বনেট। আর কাপড় কাচার সোডা, সেটা হচ্ছে Na2CO3, মানে সোডিয়াম কার্বনেটের সঙ্গে 10 অণু পানি, আর্দ্র সোডিয়াম কার্বনেট বা আর্দ্র সোডা অ্যাশ হচ্ছে কাপড়। সোহাগা বা বোরাক্স, সোহাগা কি? প্রবাদ শুনেছেন না, সোনায় সোহাগা। আহারে, কি হ্যান্ডসাম জামাই, BCS ক্যাডার, আবার কি সুন্দর বউ, যেন সোনায় সোহাগা। তো সোহাগা জিনিসটা হচ্ছে সোনাকে জয়েন্ট দেওয়ার জন্য, বা সোনা ডাইরেক্ট সোনা যেটা 100% গোল্ড, সেটা দিয়ে অলংকার তৈরি করা যায় না, কারণ সেটা অনেক স্টিফ, মানে ভেঙে যায়, বাঁকানো যায় না, ডিজাইন করা যায় না। ডিজাইন করার জন্য এর মধ্যে কিছু অপদ্রব্য মিশাইতে হয়, সে অপদ্রব্যটার নামই হচ্ছে সোহাগা। যেমন আপনারা নাম শুনেছেন 18 ক্যারেট গোল্ড, 20 ক্যারেট গোল্ড, 22 ক্যারেট গোল্ড। এই ক্যারেট শব্দটার মানেই হচ্ছে কি পরিমাণ অপদ্রব্য মিশ্রিত আছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এটার কেমিক্যাল ট্রেড নেম হচ্ছে কি? বাংলা নাম হচ্ছে সোহাগা, আবার ট্রেড নেম বাণিজ্যিক নাম হচ্ছে বোরাক্স, আবার
রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম পাইরোবোরেট। স্যার পাইবোরেট এটাকে খাদ বলে না যে স্বর্ণের সাথে খাদ মিলায়? আবার বলেন। স্যার বলে না যে স্বর্ণের সাথে খাদ মিশ্রিত? এই খাদটাই হচ্ছে সোহাগা। না, ব্যাপার আছে। খাদ বলতে খাদ শব্দটার মিনিং হচ্ছে ভেজাল। কারণ উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য যদি থাকে আপনি অলংকার বানানোর জন্য যেটুকু বোরাক্স লাগাইতে হয় সেটুকু মিশাইছেন, সেটা হচ্ছে আপনার কারেক্ট মিশ্রণ হইলো, এটা খাদ হইলো না। প্রয়োজনের তাগিদে আপনি খাদ মিশাইছেন। আর যদি চিন্তা থাকে যে না আমি ওজন ঠিক ঠিক রাখবো, কাস্টমারের ঠকাবো, যেহেতু বোরাক্স খুবই সস্তা সোনার সোনার তুলনায়, দেই আনে আরো বেশি সোহাগা মিলে। হুম, তখন সেটা চলে আসবে 10 ক্যারেট গোল্ড, কিন্তু আপনাকে 18 ক্যারেট বলে বিক্রি করে ফেলবে। বুঝতে পেরেছেন? সোডিয়াম পাইরোবোরেট হচ্ছে বোরাক্স, Na b4O7, মনে রাখবেন, 10 অণু পানি। হুম, Na b4O7 এটুকু মনে রাখবেন। আর পরেরটাকে মুখস্থ করতে যাবেন না, মনে রাখবেন 10টা পানি। Na b4O7, 10টা পানি। গ্লোবার সল্ট, আমরা কেমিক্যাল ডাইং এর মধ্যে প্রচুর ইউজ করছি গ্লোবার সল্ট। এটা হচ্ছে আর্দ্র সোডিয়াম সালফেট, Na2SO4। সোডিয়াম সালফেটের সাথে 10টা পানি থাকলে সেটাকে বলা হয় গ্লোবার সল্ট। আচ্ছা, টেস্টিং সল্ট হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। টেস্টিং সল্ট বোল্ড করে দিলাম এটাকে আমি, এবং আন্ডারলাইন করে দিলাম। এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনোসোডিয়াম গ্লুটামেট, C5H8NO4Na। C5H8NO4Na মুখস্থ করে ফেলবেন, টেস্টিং সল্ট। চুন বা লাইম, এর সাথে ক্যালসিয়াম অক্সাইড, খাবার চুন যেটা, সলিড চুন, ক্যালসিয়াম অক্সাইড। চুনা পাথর বা মার্বেল পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, কোনো বলার কিচ্ছু নাই। ব্লিচিং পাউডার বোল্ড করে দিলাম, এটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি আসে। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরেট, এ এটা ক্লোরাইড না ক্লোরেট, এটা নিয়ে আমি একটু কনফিউজড। ব্লিচিং পাউডার, না এটা ভুল আছে এখানে। আমার মনে হচ্ছে কেন যেন মনটা বলতেছে এটা হাইপোক্লোরাইড হবে না, এটা হাইপোক্লোরাইড হবে। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, হ্যাঁ, যেটা আমি ভেবেছিলাম। ক্লোরাইড আর ক্লোরাইড কিন্তু এক না, বুঝতে পেরেছেন? এটা ড হবে না, এটা কিন্তু ট হবে, ঠিক আছে, ট। তাইলে যে দেখলেন আপনারা, ক্লাস করলে কি উপকার হয় আপনারা জানতে পারলেন যে ক্লোরাইড, ক্লোরাইড আর ক্লোরেট তিনটা আলাদা গ্রুপ, ঠিক আছে? CaOCl Cl, ঠিক আছে? CaCl আবার হচ্ছে OCl। এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম, আর এটা হচ্ছে হাইপোক্লোরাইট। অনেক সময় এটা হুম কেউ আবার কনফিউজড হয়ে যায় না। এই দুইটা একই জিনিস, আমি লিখে দিচ্ছি কেমন। তবে যদি দুইটাই থাকে, CaOCl আবার CaOCl2 দুইটাই যদি থাকে, তাহলে আপনারা প্রথমটাকে নিবেন। প্রথমটাকে নিবেন কেন? কারণ CaOCl এটাই হচ্ছে কারেক্ট কেমিক্যাল স্ট্রাকচার। ক্যালসিয়ামের যোজনী 2, মানে হাত দুইটা, সে একটা হাতে কার্বন ক্লোরিনকে ধরে আর আরেকটা হাতে OCl কে ধরে। বুঝতে পারছেন? এটা হচ্ছে গাঠনিক স্ট্রাকচার, অরিজিনাল রিয়েল স্ট্রাকচার। কিন্তু সাধারণত আমরা রাসায়নিক সংকেত লেখার সময় এভাবে লিখি না, ডাইরেক্ট লিখে ফেলি। এই জন্য আমরা CaOCl2 লিখে ফেলি অনেক সময়, কিন্তু দুইটাই সঠিক। তবে CaOCl টা বেশি সঠিক। প্লাস্টার অফ প্যারিস, সংক্ষেপে প্যারিস প্লাস্টারও বলা হয়, এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, আর্দ্র ক্যালসিয়াম সালফেট। এটা কোথায় ইউজ করা হয়? হাত ভেঙে গেলে
প্যারিস প্লাস্টার ইউজ করা হয়, বুঝতে পেরেছেন? যে সাদা রঙের প্লাস্টার করে না, বলে না প্লাস্টার করে দেই, এটার নাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট। দার্শনিকের উল নাম বলা হয় কাকে? জিঙ্ক অক্সাইডকে। সাপের বিষ্ঠা থেকে জিঙ্ক সালফাইড, সালফেট না কিন্তু, সালফেট হচ্ছে SO4, আর অনলি এস থাকলে সেটার নাম হচ্ছে সালফাইড। সুতরাং আপনারা সালফাইড আর সালফেট পার্থক্য বুঝে গেছেন। মেলিকট বা লিথার্জ বলা হয় লেড মনোক্সাইডকে, এটা একটা বিষাক্ত পদার্থ। ঠিক আছে। রেড লেড বা লাল লেড হচ্ছে লেড অক্সাইড। লেড মানে কি? পিবি। লেড হচ্ছে ইংলিশ ওয়ার্ড, এর বাংলা হচ্ছে সীসা। আর তার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। এই প্লাম্বাম থেকে পিবি আসছে। তো সীসার অক্সাইডকে বলা হয় লেড অক্সাইড। এই রেড লেডকে অনেক সময় সিঁদুর বলা হয়, সিঁদুর। সিঁদুরের রাসায়নিক সংকেতটা আমরা একটু দেখে আসি ইয়া থেকে, গুগল থেকে। সিঁদুর, বিদুরের খুদ বাগধারাটার অর্থ কি? বলেন, বিদুরের ক্ষেত। এই যে সিঁদুর চিনেন কি? মহিলারা সিঁদুর দেয় না, হিন্দু বিবাহিত মহিলারা মাথায় যে দেয়, আম, মাথায় না, কপালে দেয় আর কি। বৈবাহিক অবস্থার প্রতীক হচ্ছে সিঁদুর। তো এটা কেমিক্যাল। এটা আমার আম্মা একবার আমাকে ট্রিটমেন্ট করেছিল এই সিঁদুর দিয়ে। মানে গ্রামের মহিলারা আগের যুগে কত কিছু জানতো, যেগুলো এই যুগে ডাক্তারও জানে না। আমার বয়স যখন 5-6 বছর ছিল, বা 6-7 বছর, আমার এক্স্যাক্টলি মনে নাই, স্মৃতি মনে আছে হালকা হালকা, কোন ক্লাসে পড়তাম সেটা মনে নাই। আমার টুনটুনির মধ্যে একবার লাল রঙের পোকা আক্রমণ করেছিল, সেটার নাম হচ্ছে সিঁদুইরা পোকা, গ্রামাঞ্চলে বলে। খুব ছোট ছোট, একদম উকুনের চেয়ে ছোট। পরে আম্মা করলো কি, ডাক্তারের কাছে নিয়া কোত্থেকে জানি সিঁদুর জোগাড় করলো। পরে সিঁদুর মিশাই দিত 3-4 দিন, পরে দেখলাম যে পোকা নাই। তার মানে চিন্তা করে দেখেন সেটা হোয়াট টাইপ অফ। আমার আম্মার মধ্যে কিছু মানে অতি প্রাকৃতিক ক্ষমতা আছে। আম্মা স্বপ্নে দেখা ট্রিটমেন্ট আবিষ্কার করে ফেলে। কথা বলছেন, স্বপ্নে দেখা আম্মা ট্রিটমেন্ট আবিষ্কার করে ফেলে। আমার আঙ্গুলের নখের মধ্যে একটা নখ, এই যে কোন আঙ্গুলে, রিং রিং ফিঙ্গার যেটা, ওটার মধ্যে নখের মধ্যে পচন ধরেছিল। অর্ধেক নখ কালো হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল, মাংসের থেকে উঠে গেছিল, কোনো অনুভূতি নাই। তো একদিন আম্মা স্বপ্নে দেখছে তাকে কে জানি কোন পীরে বলতেছে যে তুমি তোমার নখের মধ্যে গোবর দাও, ভালো হয়ে যাবে। পরে আম্মা একদিন গোবর দিছে, আমার কাউকে জানায় নাই, কারণ মানুষ শুনলে এটা হাসবে। এর 2-3 দিন পরে নাকি ভালো হয়ে গেছে। পরে আম্মা আমার ডাইকা বলতেছে, কয়ে তোরে দেখাইছিলাম না আমার একটা নখে একটু সাদা সাদা খালি হয়ে গেছিল, ফাঁকা হয়ে গেছিল ভিতরে, ওটা তো আমি স্বপ্নে দেখে একটা দাওয়াই পাইছি। আম্মা এটাকে দাওয়াই বলে। হাশেমি দাওয়াখানা, ফয়েজি দাওয়াখানা, এরকম আপনারা শুনেন কিন্তু মাঝে মাঝে। তো বলে আমি স্বপ্নে দেখা দাওয়াই পাইছি। আমি বললাম কি দাওয়াই? বলে আমার যে আঙ্গুলের নখে এটা হয়েছিল, আমি তো স্বপ্নে দেখছি আমার এক পীরে বলছে গোবর দিতে, আমি গোবর দিছি, ভালো হয়ে গেছে। আজব না বিষয়টা? আমি তো শুই না, মানে কি বলবো এখন। আকাশ থেকে পড়লাম, টিনের চালে কাক, আমি তো অবাক। তো এই সিঁদুর হচ্ছে লেড অক্সাইড, Pb3O4, প্লাম্বাম অক্সাইড। লেডের চিনি বলা হয় CH2COO2 Pb। এই CH3COOH এটাকে বলা হয় ইথানল, মানে মদ যেটাকে বলি আমরা, অ্যালকোহল, পিওর অ্যালকোহল হচ্ছে ইথানল। ইথানলের এইচটা যখন, হাইড্রোজেনটা যখন পিবি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে লেড অ্যাসিটেট। এই যে CH3COO, এটাকে কি অ্যাকচুয়ালি অ্যাসিটেট বলা হয়। আমরা জানেন কিনা ইথানলের, সরি ইথানল বলতেছি কেন, ইথানোয়িক অ্যাসিড, ইথানলে তো OH গ্রুপ থাকে। আর COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, COOH, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে? ভিনেগারে থাকে। ভুলে যান, মদ ভুলে যান, ভুল বলতেছি।
অ্যাসিটিক অ্যাসিড, আমরা এখন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এগুলাতে আছি। পিঁপড়ার কামড় বা বলতার কামড়ে বিষে থাকে কি? ফর্মিক অ্যাসিড, HCOOH, ফর্মিক অ্যাসিড। আর CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা কই থাকে? ভিনেগারের মধ্যে থাকে। এই ভিনেগারের CH3COOH এর এইচটা যখন রিপ্লেস হয়ে যাবে পিবি দিয়ে, লেড দিয়ে, তখন সেটা হয়ে যাবে লেড অ্যাসিটেট। এটাকে বলা হয়, ট্রেড নেম হচ্ছে লেড সুগার, লেডের চিনি, দেখতে চিনির মতো এই জন্য। এবার আমরা আসেন, আমরা যেটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, মরিচা। মরিচাটা খুব ইম্পর্টেন্ট। Fe2 ফেরিক অক্সাইড, Fe2O3 * H2O। তো ওই যে বলেছিলাম যে জিঙ্কের উপর, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। কেন গ্যালভানাইজিং করা হয়? যেন মরিচা না পড়ে। মরিচা পড়ার সাথে জিঙ্কের প্রলেপের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এটাই, যে পানি যখন লোহার সাথে বিক্রিয়া করে, তখন পানির অক্সিজেন লোহার সাথে বাইন্ডিং করে ফেলে, O3, তিনটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে লোহার বাইরের অংশ ক্ষয় হয়ে যায়। মরিচা কিন্তু অনেক ভঙ্গুর, নরম, ঠিক আছে? কিন্তু লোহাকে যদি আপনি কেরোসিন দিয়া বা তেল দিয়ে প্রলেপ দিয়ে রাখেন, অনেক সময় লোহাকে সংরক্ষণ করার জন্য কেরোসিনের নিচে রাখা হয়। কেন? যেন কোনো বাতাস টাচ না করে। তো বাতাস টাচ করলে কি সমস্যা? বাতাসের মধ্যে যে আর্দ্রতা আছে, বায়ু, পানিকণা, জলকণা, এরা লোহাকে পচায় দেয়, মরিচা তৈরি করে ফেলে বিক্রিয়া করে। জুয়েলার বর্জ্য বা রুজ, ট্রেড নেম Fe2O3, ফেরিক অক্সাইড। নর্মাল ফেরিক অক্সাইডকে বলা হয় জুয়েলার বর্জ্য। আর এটার সঙ্গে যখন আর্দ্র থাকে তখন সেটাকে বলা হয় মরিচা। ক্রোমিয়াম থেকে সবুজ কাঁচ পাওয়া যায়। নর্মাল কাঁচ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন, কিন্তু এটার সঙ্গে যখন ক্রোমিয়াম মিক্স করা যায় তখন সেটাকে সবুজ কাঁচ হয়ে যায়। জিঙ্ক অক্সাইডকে বলা হয় চাইনিজ হোয়াইট, যা সাদা রং হিসেবে ব্যবহার করা হয়। জিঙ্ক অক্সাইডের সংকেত কি? কেউ একজন বলেন। আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? না স্যার, শুনতে পাচ্ছি। খুব বোরিং ক্লাস তাই না? মুখস্থ করা ক্লাস, বোঝার কিছু নাই। স্যার ভাবতেছি এগুলা মনে কিভাবে রাখবো, সেটাই ভাবতেছি আপনার আমার তো পড়ানো মনে দেখে। থাকে। কেন মনে থাকে? কারণ স্যার আপনি এগুলো তো সায়েন্স এইচএসসি তে ছিল। ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মানে আমি সায়েন্সে ছিলাম মানে কি জি আমি পড়ছি স্যার, এই জন্য আমাদের মনে তো আছে। সেটা। আমি আগে পড়ছিলাম এই জন্য মনে আছে। তারপরে আবার আপনাদের ক্লাস নিতে যে তিনটা ব্যাচ ধইরা, এই জন্য মনে আছে। মুখস্থ পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে। যেগুলো এইচএসসি তে ছিল না সেগুলোও নতুন করে শিখছি, এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। তা আপনারাও মুখস্থ করেন, মুখস্থ হয়ে যাবে। জিঙ্ক অক্সাইড হচ্ছে ZnO, এটাকে বলা হচ্ছে চাইনিজ হোয়াইট। এটা লাল করে দিই, পিটিএ লাল করে দিব। জিঙ্ক অক্সাইড এবং ধাতব জিঙ্ক চূর্ণের মিশ্রণকে জিঙ্ক ডাস্ট বলা হয়। সোডিয়াম সিলিকেট এর জলীয় দ্রবণকে ওয়াটার গ্লাস বলা হয়, পানি কাঁচ, ওয়াটার গ্লাস। এইচএসসি তে ছিল এটা। সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেটের, সিলিকেট তো হচ্ছে SiO4, Na2SiO4 হওয়ার কথা সংকেতটা। তবু আমি একটু শিওর হয়ে নেই, সোডিয়াম সিলিকেটের সংকেতটা কি? Na2O, SiO2, সিলিকন ডাইঅক্সাইড এবং সোডিয়াম অক্সাইড এই দুইটার একসাথে আছে, ঠিক আছে, অসুবিধা নাই। আমি যা বলছিলাম তাই। Na2SiO4, এটাকে তারা ভেঙে লিখছে, বুঝতে পারছেন? আমি বলছিলাম Na2SiO4, এটাও সঠিক। আবার SiO2 আবার Na2O, দুইটা, দুইটার অনুপাত মিক্সচার, দুইটাই সঠিক। তো আমরা নেট থেকে যেটা পেয়েছি সেটা রাখি, অসুবিধা নাই।
এই দুইটাই সঠিক, হ্যাঁ, দুইটাই লিখে দিলাম। সোডিয়াম সিলিকেটের জলীয় দ্রবণকে পানি কাঁচ বা ওয়াটার গ্লাস বলে। ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কেমিক্যাল নেম, আর ট্রেড নেম হচ্ছে ম্যাগনেসিয়া। ঠিক আছে। প্লাস্টার অফ প্যারিস ভাঙা হাড়ের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা আমার এখানে দরকার নাই। এটা চলে যাক হচ্ছে ওই প্লাস্টার অফ প্যারিসের সংকেতের সাথে। যা ভাঙা হাড়ের চিকিৎসায় প্লাস্টার করতে ব্যবহৃত হয়, এটা লাল করে দিই পিটিয়ে। সাদা টুথ পাউডারের প্রধান উপাদান চক পাউডার, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথরি টুথ পাউডার আর কি। এর মধ্যে ফ্রেগ্রেন্স বা জার্ম, অ্যান্টি জার্ম, অন্যান্য অনেক কিছু দেওয়া হয়, বাট মূল জিনিসটা হচ্ছে চুনাপাথর। সোডা লাইম, এর সংকেত হচ্ছে NaOH × CaO। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কস্টিক সোডা, আর সিএ হচ্ছে লাইম। কথা মনে করে দেখেন, একটু আগে পড়েছিলাম না, লাইমের সংকেত ছিল ক্যালসিয়াম অক্সাইড, আবার কস্টিক সোডার সংকেত ছিল NaOH। এই NaOH আর সোডিয়াম এবং লাইম যখন বিক্রিয়া করবে, তখন তাকে সোডা লাইম বলা হবে। এই জিনিসটা এখানে কেন আসলো? রেড লেড সিঁদুর হিসেবে ব্যবহার করা হয়, এটা এখানে কেন আসলো? এটা এখানে আমরা সেভ করে ফেলি, হ্যাঁ। তাহলে একটা লাইন কমে গেল আমার। ওকে। তারপর সোডিয়াম কার্বনেটকে সাজি মাটি বলা হয়। সোডিয়াম কার্বনেট Na2CO3 এটাকে সাজি মাটিও বলা হয়। সোডিয়াম পারঅক্সাইড Na2O2 এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এই দুইটার মিশ্রণকে বলে সোডা ব্লিচ। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের গাঢ়জনীয় দ্রবণকে ব্রাইন বলে। সোডিয়াম ক্লোরাইড জানি কি, লবণ, টেবিল সল্ট, একটু আগে যেটা পড়ছিলাম, সেটার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। ফুলস গোল্ড বা নির্বোধের সোনা বলা হয় আয়রন ডাইসালফাইডকে, কারণ এটা দেখতে স্বর্ণের মতো, এই জন্য এটাকে ফুলস গোল্ড বলা হয়, বোকার স্বর্গ, বোকার স্বর্ণ। সিলিকার বিশুদ্ধ রূপ হচ্ছে কোয়ার্টজ। সিলিকন মানে এই কাঁচ তৈরির প্রধান উপাদান সিলিকা। কাঁচ, সিলিকা, কোয়ার্টজ, বালি, এই চারটা একই জিনিস। আবার এগুলো হচ্ছে সিলিকনের রূপভেদ। সিলিকা, সিলিকন, বালি, কোয়ার্টজ, কাঁচ, এই সবগুলো একই জিনিস। আবার কার্বনের উপভেদ হচ্ছে কার্বন, গ্রাফাইট, হীরক, ফুলারিন, এগুলো সব হচ্ছে কার্বনের উপভেদ। আচ্ছা, ইট তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকা মানে বালি, বালি আর মাটি আর কি। গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো ফসফরাস পেন্টঅক্সাইড, P2O5। টাইপিং মিস্টেক গুলোকে লাল করে দিচ্ছি। দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে রেড ফসফরাস, লোহিত ফসফরাস লাল রঙের। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি বা সিলিকন ডাইঅক্সাইড, SiO2, এটা একটু আগে বলেছি। অ্যামোনিয়াম সালফেট একটা লবণ, এটা ডিলিট করে দেই, এটা আমরা জানি। সালফার ডাইঅক্সাইডের আধিক্যে ও অ্যাসিড বৃষ্টি হয়, মানে অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান হচ্ছে সালফার ডাইঅক্সাইড।
আরো কিছু আছে। শুষ্ক বরফ মানে ড্রাই আইস কে হিমায়িত কঠিন কার্বন ডাইঅক্সাইড, সরাসরি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ড্রাই আইস, এই কার্বন ডাইঅক্সাইড আমরা কি জানি, ওর অগ্নি নির্বাপক। এই জন্য অগ্নি নির্বাপক, এই অগ্নি নির্বাপক শরীর দরকার নাই। আমরা দেই শুষ্ক বরফের একটা নাম দিয়ে দিই, বা শুষ্ক বরফ বা ড্রাই আইস। অগ্নি নির্বাপক, আমাদের যে লাল রঙের সিলিন্ডার আছে না, এটার ভিতরে অ্যাকচুয়ালি এই এই ড্রাই আইসই থাকে, বুঝতে পারছে? ইউরিয়া সার প্রস্তুত করতে ব্যবহার করা নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, না, ইউরিয়া তো আসলে একটু অ্যামোনিয়াম একটা যৌগ, আর অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4, NH3, তার মানে সোডিয়াম এবং হাইড্রোজেন। অ্যাকোয়ারিজিয়া বা রাজামল, অ্যাকোয়ারিজিয়া এর একটা বাংলা নাম হচ্ছে রাজামল। রাজামল মানে কি, রাজ যুগ অম্ল। হ্যাঁ, রাজকীয় অ্যাসিড, অম্ল মানে অ্যাসিড, রাজাম্ল মানে রাজকীয় অ্যাসিড, মানে সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিড। কিভাবে তৈরি করা হয়? কনসেন্ট্রেটেড মানে ঘন, ঘন নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ কে রাজাম্ল বলা হয়। 1:3 অনুপাতে, এক অণু নাইট্রিক অ্যাসিড এবং 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটা আছে অ্যাসিড খার চ্যাপ্টারে, এটা আছে। সাধারণ বৈদ্যুতিক বাল্বে থাকে নাইট্রোজেন গ্যাস। বৈদ্যুতিক বাল্বের ভিতরে নাইট্রোজেন এবং আর্গন এসব গ্যাস দেওয়া থাকে। যে ধাতু সাধারণ তাপমাত্রায় তরল, ব্রোমিন। আমরা আগে বলেছিলাম সিজিয়াম এবং আহ, পারদ, এখন আমরা জানলাম ব্রোমিন। আচ্ছা, ব্রোমিন কি ধাতু? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ব্রোমিন তো হ্যালোজেন, ব্রোমিন তো ধাতু হওয়ার কথা না। যে ধাতু সাধারণ তাপমাত্রায় তরল, আমি দেখি তো গুগলে সার্চ দিয়ে, ইজ ব্রোমিন এ মেটাল? ইজ ব্রোমিন এ মেটাল? নো, ব্রোমিন ইজ নট এ মেটাল। সো আমরা এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডকে অধিক তাপে তরল করা হলে তাকে কি বলে? সোডা ওয়াটার। দেখি সোডা ওয়াটার জিনিসটা কি, আমার এটা কনফিউশন হচ্ছে। সোডা ওয়াটার জিনিসটা কি? সোডিয়াম কার্বনেট।
না, ড্রাই আইস তো সলিড, লিকুইড না। লিকুইড কার্বন ডাইঅক্সাইড কি কি বলে? তরল কার্বন ডাইঅক্সাইড কি কি বলে? লিকুইড কার্বন ডাইঅক্সাইড ইজ নোন এজ ড্রাই আইস। ড্রাই আইস দ্য সলিড স্টেট অফ কার্বন ডাইঅক্সাইড। বুঝলাম না বিষয়টা। দেখেন, একবার বলতেছে, দেখেন গুগল কি বলতেছে, একবার বলছে লিকুইড কার্বন ডাইঅক্সাইড ইজ অলসো কল্ড ড্রাই আইস, আবার বলতেছে ড্রাই আইস ইজ দ্য সলিড স্টেট অফ কার্বন ডাইঅক্সাইড। তা আমরা তো এটা একটু আগে বললাম যে কার্বন ডাইঅক্সাইডের কঠিন অবস্থাকে ড্রাই আইস বলে। লিকুইড কার্বন ডাইঅক্সাইড কেউ কি ড্রাই আইস বলতেছে? দুইটাকেই ড্রাই আইস বলে? বুঝলাম না বিষয়টা। আর আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে অগ্নি নির্বাপক যন্ত্র, এর ভিতরে কিন্তু লিকুইড থাকে না, এর ভিতরে কিন্তু সলিড থাকে, সলিড ড্রাই আইস থাকে। তাহলে এরা লিকুইড কেন বলতেছে আমার ধারণা নাই। বাদ দিলাম, এটা ডিলিট করে দিলাম। কনফিউজিং জিনিস রাখবো না, শিওর না হয়ে। পেন্সিলের শীষে থাকে গ্রাফাইট, এটা তো বলছি অলরেডি। কার্বনের রূপভেদ, কার্বনের আরেকটা রূপভেদ হলো হীরক, হীরক গ্রাফাইট কার্বন এগুলো সব একই। ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে কারা? কার্বন এবং সিলিকন। এই যে একটু আগে দেখেন আমরা যে আহ রূপভেদ দেখাইছি, সেখানে কিন্তু কার্বন এবং সিলিকন দুইটারই ছিল। তো এই যে রূপভেদটা, এটাকে বলে ক্যাটিনেশন। ক্যাটিনেশন মানে কি জানেন? বিভিন্ন সংযুক্তিতে বিভিন্ন সংখ্যক অণু বন্ধন গঠন করে আলাদা আলাদা বৈশিষ্ট্যের আলাদা আলাদা যৌগ উৎপন্ন করা। লোহা ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে না। লোহা একরকমই। কিন্তু কার্বন এমন একটা জিনিস দেখেন, সে সলিড কার্বন হিসেবে থাকে, আবার 60টা অণুযুক্ত হইয়া ফুলারিন গঠন করে, যেটা বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, আবার গ্রাফাইট উৎপন্ন করে। তো এটাকেই ক্যাটিনেশন বলা হয়। দেখেন, এই যে এই ওএইচ মূলকের সাথে একটা CH3 ওএইচ যুক্ত হইলে সেটা হয়ে গেল মিথানল। আবার CH3-র সাথে আবার CH2 যুক্ত হয়ে ওএইচ হইলে হয়ে গেল ইথানল। আবার CH3-র সাথে দুইটা CH2 আবার ওএইচ, CH3 CH2 ওএইচ হয়ে গেল প্রোপানল। আবার তিনটা CH3-র সাথে তিনটা যদি CH2 যোগ হয়, CH3 CH2 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 ওএইচ হয়ে গেল বিউটানল। পাঁচটা হলে পেন্টানল, ছয়টা হলে হেক্সানল। এরকম আনলিমিটেড চেইনের আনলিমিটেড সংখ্যক কার্বন সংমিশ্রণের একটা বৈশিষ্ট্য প্রদর্শন করে। প্রত্যেকটা যৌগের বৈশিষ্ট্য হবে আলাদা আলাদা। তো এই যে বৈশিষ্ট্য, এটাকে বলা হয় ক্যাটিনেশন। যার কারণে পৃথিবীতে কার্বনের পলিমারের সংখ্যা এবং কার্বনের মৌলের সংখ্যা, যৌগের সংখ্যা অনেক অনেক বেশি। তাহলে ক্যাটিনেশন জিনিসটা কি বুঝলাম, মনে থাকবে না একটু? ক্যাটিনেশনের মধ্যে আমরা একটু সংক্ষেপে লিখে দিই, তাহলে মনে থাকবে। কারণ শীটটা তো ভুলে যাবেন অনেক সময়, এক সময়। কি? বহু অনুপাতের সংযুক্ত হয়ে আলাদা যৌগ গঠনকে ক্যাটিনেশন বলে। ভূপৃষ্ঠে যে মৌলে বেশি পরিমাণে পাওয়া যায়, অক্সিজেন। আচ্ছা, এটা দরকার নাই। বায়ুমণ্ডলের ক্লাস ইয়ার মধ্যে আমরা জানি অক্সিজেন কত পার্সেন্ট। প্রডিউসার গ্যাসে থাকে কি? নাইট্রোজেন অ্যান্ড কার্বন মনোক্সাইড। আচ্ছা, জানলাম। ওয়াটার গ্যাসে থাকে কি? নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড। জানলাম, মুখস্থ করলাম। শৈবাল থেকে কি পাওয়া যায়? আয়োডিন। এই জন্য বলে সামুদ্রিক শৈবাল উম, খুব বেশি স্বাস্থ্যকর খাইতে বলে। অনেকে স্বাস্থ্য কমানোর জন্য এই কড মাছের তেল খায়, তারপর সামুদ্রিক শৈবাল খায়। ফিউমিং সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় অলিয়াম। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান বা ফিউমিং। ফিউমিং মানে কি? ফিউম অর্থ ধোঁয়া, স্মোক। ফিউমিং সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওলিয়াম।
তো পরীক্ষায় পড়ে গেছেন বাসায় ধুমায়মান, পরীক্ষায় চলে আসছে ফিউমিং। ফিউমিং শব্দটা জানা উচিত। Cl3 CnO2। সি হচ্ছে কার্বন। কার্বনের হাত কয়টা, যোজনী কয়টা বলেন তো? ওই বাবুরা, ওই মিয়ারা, কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে কার্বনের একটা হাত যখন নাইট্রোজেন থাকবে, NO2 থাকবে, নাইট্রেট নাইট্রেট মূলক থাকবে, আর 3টা হাতে যখন ক্লোরিন থাকবে, তখন সেটাকে বলা হবে ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস, টিয়ার গ্যাস। এই যে আপনারা যখন কয়েকদিন আগে আন্দোলন করেছেন, তখন পুলিশ টিয়ার গ্যাস ছেড়েছিল না, টিয়ার শেল, সেটা হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন, এই পিক্রিন দিয়ে পাকড়াও করার চেষ্টা করে, বুঝতে পেরেছেন? পিক্রিন গ্যাসটা ইউজ করা হয় পাকড়াও করার জন্য। ক্লোরোপিক্রিনকে বলা হয় টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস। পৃথিবী তৈরির প্রধান উপাদান সিলিকন। পৃথিবীতে সিলিকন সবচেয়ে বেশি। ধুমায়মান সালফিউরিক অ্যাসিড oleum, এটা রিপিটেশন হয়েছে। পৃথিবী, আচ্ছা, নাইট্রাস অক্সাইড N2O, এটাকে বলা হয় লাফিং গ্যাস। N2O যদি আপনাকে নাক দিয়ে একটু দেওয়া যায়, আপনি অকারণে হাসবেন। আর বেশি পরিমাণ দিলে আপনি হাসতে হাসতে হাসি কন্ট্রোল করতে না পেরে আপনি অজ্ঞান হয়ে যাবেন। হাইড্রোজেন সালফাইড H2S, এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। বুঝতে পেরেছেন? তাহলে এখন ভাবতে পারেন যে পৃথিবীর অনেক পদার্থের গন্ধই তো পচা থাকে। হুম। তাইলে এই H2S এর গন্ধ পচা ডিমের মতো, এটা এত ইম্পর্টেন্স দিয়ে এখানে দেওয়ার মিনিংটা কি আর কারণটা কি? এত ইম্পর্টেন্ট কেন, এটা সেটা কেন অন্তর্ভুক্ত করা হইলো? কারণ আমাদের এইচএসসি তে একটা কেমিক্যাল ল্যাবরেটরিতে একটা টেস্ট ছিল, যে হাইড্রোজেন সালফাইড শনাক্ত করেন। তখন আমরা এটা কেমিক্যালের জারে নিয়ে যখন ঝাঁকিয়ে দিছি, তখন পচা ডিমের মতো গন্ধ বেরোইছে, পরে আমরা বুঝে গেছি হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়েছে, বা থামাই দিছি রিয়াকশন। এই জন্য এটা ইম্পর্টেন্ট। হাইড্রোজেন সালফেট না, কিন্তু সালফেট হচ্ছে SO4, আর সালফাইড হচ্ছে শুধু S। ওজন হচ্ছে O3, আমরা জানি। এটা অক্সিজেনের একটা রূপভেদ। ওজন 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 স্তর কি করে আমাদেরকে আল্ট্রাভায়োলেট এবং অন্যান্য কসমিক রে থেকে আমাদেরকে বাঁচায়। আচ্ছা, প্রস্রাবের গন্ধ থেকে কি আসে? প্রস্রাব থেকে কিসের গন্ধ আসে? অ্যামোনিয়া গ্যাসের গন্ধ আসে। আপনারা জানেন কি না, প্রস্রাব করা ইংরেজি কি? ইউরিনেট অথবা মেক ওয়াটার। ইট ইজ ফরবিডেন টু মেক ওয়াটার হেয়ার। এখানে প্রস্রাব করা নিষিদ্ধ। আবার অনেক সময় বলি ইট ইজ ফরবিডেন টু ইউরিনেট হেয়ার। এখানে প্রস্রাব করা নিষিদ্ধ। তাহলে ইউরিনেট কথাটা বললো কেন, ইউরিন উৎপন্ন করা কেন বললো? ইউরিন থেকে আসছে? ইউরিন আসছে ইউরিয়া থেকে। আমরা যে সার দেই গাছে, ইউরিয়া সার, ওই ইউরিয়া সার এবং আমাদের প্রস্রাব, দুইটার মূল উপাদানই হচ্ছে অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া গ্যাস। এই জন্য প্রস্রাব থেকে, শীতের দিন প্রস্রাব করলে দেখবেন ধোঁয়া উঠতে থাকে, বাহ, সেই রকম মনে হয় যে হট ডগ মাত্র উপস্থাপন করছে। সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এর বাষ্প আপনারা দেখতে থাকেন। বুঝতে পারছেন? কেউ যদি এই নাক দিয়ে এই বাষ্প নেন, তার মানে কি খাইলেন আপনি? অ্যামোনিয়া গ্যাস খাইলেন। খারাপ কিছু না, অ্যামোনিয়া তো কেমিক্যাল। অ্যাকচুয়ালি প্রস্রাবকে ঘৃণা করার কিছু নাই। যারা প্রস্রাবকে ঘৃণা করেন তাদের জন্য আমি বলি, এই
আমি ডাইং ইন্ডাস্ট্রিতে কয়েকদিন চাকরি করেছি। ডাইং ইন্ডাস্ট্রিতে হাজারো ধরনের কেমিক্যাল, হাজারো ধরনের কেমিক্যালে হাজারো ধরনের স্মেল। তো এমন এমন কেমিক্যাল আছে যেটার গন্ধ এত কড়া, এত কড়া, মানে আপনার চোখ জ্বলতে থাকবে, নাক মুখ উল্টা যেতে থাকবে। কিন্তু সেগুলোকে যদি আপনাকে বলে হাত দিয়ে ঠিকই, ইয়ারা স্টাফরা দেখি, লেবাররা দেখি সমানে মিলাইতেছে হাত দিয়া, ওদের গায়ে কিছু লাগতেছে না, গন্ধ করা না সহ্য হয়ে গেছে, একটা মাস্ক পরে নিছে। আছে না যে ঘৃণা করা, আমি প্রস্তাব হাতাইতেছি, এটা তারা করেন। তো ওই যেই লোক এই যে কঠিন কঠিন দাহ্য পদার্থকে হাত দিয়া মিক্স করতেছে, ওরা যদি প্রস্তাব দিয়ে বলেন মিক্স করো, দেখবেন ও দৌড় দিয়া চলে যাবে, চাকরি ছেড়ে দিবে। ছি, তুমি আমাকে প্রস্তাব দিয়েছো। তার মানে বিষয়টা কি বলেন তো? বিষয়টা হচ্ছে সম্পূর্ণই সাইকোলজিক্যাল। আমরা জানি প্রস্তাব মানুষের শরীর থেকে বেরোয়, মানে এটা কি একটা বর্জ্য পদার্থ, এই জন্য এটাকে আমরা ঘৃণা করে আসতেছি ছোটবেলা থেকে। এই জন্য আমরা এটাকে ঘৃণা করি। কিন্তু এর চেয়ে খারাপ গন্ধযুক্ত অনেক কেমিক্যাল আছে যেগুলো আমরা হাতাই, যেগুলোকে আমরা ঘৃণা করি না। তা আমার যখন বাচ্চা হইলো প্রথম, তখন আমি এই থিওরিটা অ্যাপ্লাই করতাম। মানে অ্যাকচুয়ালি বই এটা শিখাইছে। প্রস্রাব করলে আমার খুব বিরক্ত বিরক্ত লাগতো। সে ওয়াল ক্লথ ছাড়া বিছানার মধ্যে বাচ্চা শোয়াইতো, যখনই শোয়াইতো বাচ্চা শিশু করতো, তখন আমি ধমক দিতাম, কি ব্যাপার, তোমাকে এত করে বলি যে বিছানার মধ্যে ওয়াল ক্লথ ছাড়া বাচ্চারা শোয়াইবা না, অথবা ডাইপার পরে রাখবা, যে কোনো একটা। কয়, সে আমার সাথে তখন, তারটাই সঠিক, এটা প্রমাণ করতে হবে, আপনারা তো জানেন বউরা সবসময় জিতে। এই জন্য বলে একদিন ভুল করে সেটা করছে, আমি ধমক দিছি, এই তুমি, তোমাকে না করছি, ওয়াল ক্লথ ছাড়া দিবা না। বলে, উফ, প্রস্তাবকে ঘৃণা করার কি হলো, এটা তো জাস্ট একটা কেমিক্যাল, ইউরিয়া হাতাও নাই, তুমি না ডাইং ইঞ্জিনিয়ার, তুমি না টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুমি না ডাইং করছো, কাপড়ের রং করছো, কত কত কেমিক্যাল হাতাইছো, তাহলে ইউরিয়ারে তুমি ঘৃণা করো কেন? এরপর থেকে মাথায় ঢুকছে আমার, প্রস্তাব তো ইউরিয়া, এটা তো ঘৃণা করার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের রং লালচে বাদামি। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম, দরকার নাই, পরীক্ষা আসবে না। নিষ্ক্রিয় গ্যাস হলেও কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে না হিলিয়ামের। হিলিয়ামের পরমাণবিক সংখ্যা হচ্ছে 2, মানে 2টা ইলেকট্রন 2টা প্রোটন। তাহলে 8টা থাকবে কোথা থেকে? আছে মোট 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথে 8টা থাকবে কোথা থেকে? তবে এই তথ্যটা ইম্পর্টেন্ট এই কারণেই যে হিলিয়াম ছাড়া বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, যেমন নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, ওই গ্যাসগুলার শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে। 8টা করে ইলেকট্রন থাকে বলেই তারা নিষ্ক্রিয়। কারণ আমরা জানি আউটার লেয়ারের ইলেকট্রন ধারণের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 8টা। তাহলে যখন আপনার 8টা ইলেকট্রনই ফিল আপ হয়ে যাবে, তখন কি সে আর ইলেকট্রন নিতে বা দিতে চাইবে? চাইবে না। মনে করেন আমার বউ পাওয়ার চাহিদা হচ্ছে 4টা, ইসলামে বিয়ে 4টা জায়েজ আছে। এখন যদি আমার বউ 4টাই থাকে, আমার যদি শত কেউ মায়েরাও পিটায় কয় আরেকটা বিয়ে করতে হবে তোরে, আমি কি করব? করব না। মানে আমি কি নিষ্ক্রিয় জামাই? ঠিক একই রকম নিষ্ক্রিয় গ্যাসগুলা কেন নিষ্ক্রিয় হয়? কারণ ওদের বইয়ের সংখ্যা 8টা, ওদের 8টাই ফিল আপ থাকে এই জন্য। আর হিলিয়ামের, হিলিয়ামের তো 8টা নাই, আছে 2টা বউ, তারপরেও সে কেন নিষ্ক্রিয়? কারণ হিলিয়ামের ঘরই ছোট, এর পারমাণবিক সংখ্যাই 2, মানে ইলেকট্রনও 2টা, প্রোটনও 2টা। মানে এর ঘরে বিছানায় আছে 2টা, বেডরুমে আছে 2টা, তাহলে 2 বেডরুমে আর 2টা বউ থাকলে আর চলবে, আমার আর লাগবে না। হিলিয়াম সন্তুষ্ট, এই জন্য হিলিয়াম নিষ্ক্রিয়। শুধু তাই না, হিলিয়াম হচ্ছে যে 6টা নিষ্ক্রিয় গ্যাসের নাম বললাম, এই সবার মধ্যে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে হিলিয়াম। নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান পর্যায় সারণীর শূন্য গ্রুপে। পর্যায় সারণীর গ্রুপ আছে 8টা, 1 থেকে 7 পর্যন্ত। এরপরে একটা এক্সট্রা গ্রুপ আছে যেটাকে 8 নম্বর গ্রুপও বলা হয়, এটাকে শূন্য গ্রুপও বলা হয়, বা 8 নং গ্রুপও বলা হয়। আমি কি ডিসকানেক্টেড না আছি এখনো? নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে তেজস্ক্রিয় হচ্ছে রেডন। তেজস্ক্রিয় মৌল কি? যারা কন্টিনিউয়াস তেজস্ক্রিয় বিকিরণ করে করে ক্ষয় হয়ে হয়ে নাই হয়ে যায়, বা অন্য পদার্থে রূপান্তরিত হয়ে যায়। রেডন, এর রেডনের ইয়ে হচ্ছে 86 পারমাণবিক সংখ্যা। সে তেজস্ক্রিয় বিভাজন থেকে উৎপন্ন হয়, আবার তেজস্ক্রিয় বিভাজন হইতে হইতে নাই হয়ে যায় রেডন।
নিষ্ক্রিয় গ্যাসের অণুসমূহ এক পরমাণুক। এক পরমাণুক মানে কি? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে একটাই পরমাণু থাকে। সাধারণত আমরা জানি অন্যান্য গ্যাস দুইটা, তিনটা, চারটা পরমাণু যুক্ত হয়ে একটা অণু গঠন করে। কিন্তু নিষ্ক্রিয় একমাত্র পৃথিবীর একমাত্র মৌলই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যারা একমাত্র সিঙ্গেল সিঙ্গেল অণুই, পরমাণুই একটা একটা করে অণুর আকার আচরণ করে। আমরা জানি প্রকৃতিতে পরমাণু কখনো মুক্ত থাকে না, প্রকৃতিতে কি থাকে? অণু থাকে। এই যে আমরা আমাদের চারদিকে যা দেখতেছি, কাঠ, কাপড়, বিল্ডিং, আমাদের ঘর, এরা সবাই কি? অণু দেখতেছি আমরা, পরমাণু দেখতেছি না, কারণ পরমাণু প্রকৃতিতে স্বাধীনভাবে বিচরণ করে না, পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যে ছয়টা আছে, এরাই হচ্ছে প্রকৃতিতে পরমাণুই ওপেন অবস্থায় থাকে, কারণ এরা অণু গঠনই করে না। মানে এরা এতটাই নিষ্ক্রিয় যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে বিক্রিয়া করে না, এরা নিজেদের সাথে বিক্রিয়া করে না, এত নিষ্ক্রিয়। ডুবুরিরা শ্বাস প্রশ্বাসের জন্য কি ব্যবহার করে? 80% হিলিয়াম এবং 20% অক্সিজেনের মিশ্রণ। কেন? কারণ পানির তলে ঢুকলে চাপ বেড়ে যায়, আর চাপ যখন বেড়ে যায় তখন মানুষের বডির ভিতরে নাইট্রোজেনের বাবল উৎপন্ন হয়, অক্সিজেন বুদবুদ হয়ে আর মানুষের রক্ত জমে যায় বা ফেটে যায়, মানুষের ব্লাড সার্কুলেট বন্ধ হয়ে যায়, মানুষ মারা যায়। হিলিয়াম এই 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 ঘটনাটাকে নিউট্রালাইজ করে। এই জন্য ডুবুরিরা পানি নিচে যাওয়ার জন্য শ্বাস নেওয়ার সময় অক্সিজেনের সাথে হিলিয়াম সহ নেয়। আমাদের প্রকৃতিতে আমরা জানি 78% আছে নাইট্রোজেন, আর 20 পয়েন্ট সামথিং বা 21 পয়েন্ট সামথিং আছে অক্সিজেন। কিন্তু ডুবুরিরা যখন মাছ নিয়ে সমুদ্রে চলে যায় তখন তারা অক্সিজেনের সাথে হিলিয়াম নিয়ে নেয় নাইট্রোজেনের পরিবর্তে। আলোকসজ্জার জন্য ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত হয় নিয়ন গ্যাস। ওই যে হলুদ রঙের আলো আছে না, এগুলো সোডিয়াম আলো, নিয়ন আলো। আর যে ল্যাম্প পোস্টে নিয়ন জ্বলে, একটা গান আছে না? টিউবলাইটে ব্যবহার করা হয় আর্গন এবং নিয়ন গ্যাস, এটা নিষ্ক্রিয় গ্যাস। এখন আমরা যা যা পড়তেছি সবই নিষ্ক্রিয় গ্যাস পড়তেছি। রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য ব্যবহার করা হয় আর্গন গ্যাস। তেজস্ক্রিয় গবেষণা এবং ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় রেডন, আরেকটা নিষ্ক্রিয় গ্যাস। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। এবার আমরা দেখি পর্যায় সারণী। মানে পৃথিবীর 118টা মৌলকে যেই তালিকায় ছকের মধ্যে বসানো হয়েছে সেটাকেই পর্যায় সারণী বলে। পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ প্রথম আবিষ্কার করছিল, কিন্তু আধুনিক পর্যায় সারণীর জনক আবার মোসলে। এই লাইনটা অ্যাড করা দরকার। ইনসার্ট গেল কই? ওকে, আধুনিক পর্যায় সারণীর জনক মোসলে। প্রথম পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণী বানাইছিল মেন্ডেলিফ। কিন্তু পরে বিজ্ঞানীরা দেখলো যে পদার্থের বৈশিষ্ট্য পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করে না, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে। এরপরে বিজ্ঞানীরা এই তালিকা অনুযায়ী বিজ্ঞানী মোসলে করলো কি, নতুন করে পর্যায় সারণী বানাইলো। এতে দেখা গেল 2 থেকে 3% পদার্থের অবস্থান পরিবর্তন হয়ে গেল। সেটাকেই পরে বিজ্ঞানীরা এখন পর্যন্ত মেনে নিচ্ছে, মানে মোসলে পর্যায় সারণীটাই পারফেক্ট। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। আগের পুরাতন পর্যায় সারণীতে ছিল 7টি পর্যায়ে 8টা গ্রুপ, মানে অষ্টম গ্রুপে ছিল নিষ্ক্রিয় গ্যাস। কিন্তু এখন আধুনিক যে পর্যায় গ্রুপ সারণী, সেখানে 7টা পর্যায় এবং 18টা গ্রুপ আছে। যে কোনো একটা পর্যায়ে পর্যায়ে মানে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায়, পরমাণুর আকার তত কমতে থাকে।
সালফার, টেলুরিয়াম, সেলোনিয়াম প্রভৃতি আকরিক উৎপন্নকারী মৌল। আচ্ছা দাঁড়ান, আমি এটা ডিলিট করে দিই, এই লাইনটা দরকার নাই, এটা অনেক আপার লেভেলের। শুধু শুধু মুখস্থ করে আপনাদের মাথা ভারী করবো না। সালফার, টেলুরিয়াম, সেলেনিয়াম এগুলা হচ্ছে আকরিক উৎপন্ন করে। আকরিক মানে জানি কি, মাটির নিচে ধাতুগুলা পিওর অবস্থায় থাকে না, সংকর অবস্থায় থাকে, মিশ্রণ অবস্থায়, অপদ্রব্য মিশ্রণ থাকে। এই অপদ্রব্য গুলা সাধারণত কারা? এই যে এরা, সেলেনিয়াম, টেলুরিয়াম, সালফার, এরা। আমরা একটু সার্চ দেই গুগল কি বলে। এখানে বানানটা একটু ভুল হয়েছে, এই জন্য দেখতেছি। দিস ইজ চালকোজেন মৌল। ঠিক আছে, চালকোজেন মৌল, হ্যাঁ। নামগুলো মুখস্থ করেন: টেলুরিয়াম, সেলেনিয়াম, সালফার, সবগুলোই ধাতু। সর্বাপেক্ষা হালকা গ্যাস এবং হালকা পদার্থ হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণু সংখ্যা 2টা। অণুতে বলছে কিন্তু, কিন্তু হাইড্রোজেনের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কিন্তু একটা, প্রোটন সংখ্যা একটা। কিন্তু হাইড্রোজেনের দুইটা, একই রকম হাইড্রোজেন দুইটা পরমাণু নিজের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন অণু উৎপন্ন করে। পানীয় জল জীবাণুমুক্ত ব্যবহার করা হয় ক্লোরিন, সুইমিং পুলে থাকে। আয়োডিনের প্রধান উৎস খাদ্য, খাদ্য আয়োডিনের প্রধান উৎস সামুদ্রিক শৈবাল। ওকে। তেজস্ক্রিয় ক্ষয়, পদার্থের ক্ষয়। রাসায়নিক বিক্রিয়া, ঘর্ষণ এবং তেজস্ক্রিয়তার মাধ্যমে পদার্থ ক্ষয় হতে পারে। ধাতু যদি পরিবেশ থেকে পানি ও অক্সিজেন সহগলে বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে তাকে বলা হয় ধাতু ক্ষয় বা করোশন। করোশন মানে উচ্চারণটা দন্তাসনা, স তালব্য স, করোশন। ধাতু ক্ষয় একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। লোহায় মরিচা পড়া, সংকর ধাতু ব্রোঞ্জের উপর সবুজ ব্রোঞ্জ আস্তরণ পড়া, রূপার উজ্জ্বলতা হ্রাস পাওয়া, এগুলো হচ্ছে ধাতু ক্ষয়ের উদাহরণ। এই ব্রোঞ্জের উপর সবুজ আস্তরণ পরে ওই যে স্ট্যাচু অফ লিবার্টির উপর যে ব্রোঞ্জের সবুজ হয়ে যায় মাঝে মাঝে, এটা কারণ কি? ওই যে ব্রোঞ্জের উপর সবুজ আস্তরণ পরে ধাতু ক্ষয়, করোশনের কারণে। স্ট্যাচু অফ লিবার্টি বুঝছেন কোনটা? মরিচা প্রতিরোধ করা যায় কি দিয়া? আলকাত্রা বা গ্যালভানাইজিং করে বা ইলেকট্রোপ্লেটিং করে, তিনভাবেই করা যায়। বাতাসের সংস্পর্শে তামার উপর সবুজ রঙের আস্তরণ পড়ে, তাকে বলে তাম্র কলঙ্ক বা তাম্রমল। ওই যে বলতে বলতে চলে আসছে, স্ট্যাচু অফ লিবার্টির উপরে তাম্রমল জমার কারণে সবুজ হয়ে গেছে। শক্তিশালী অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইগুলাকে, এবং ঘনীভূত দুর্বল অ্যাসিড যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এরা ধাতব পদার্থের ক্ষয় রোধ করে। বনভূমি ধ্বংস, ধাতু নির্মিত সেতু, জাহাজ, যানবাহন, এগুলা ক্ষয় হয় কি কারণে? অ্যাসিড বৃষ্টির কারণে। এমনকি বিল্ডিং এর কালার চেঞ্জ হয়ে যায়, রং নষ্ট হয়ে যায় অ্যাসিড বৃষ্টির কারণে। অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী কে? সালফার ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টির কারণে ঘরবাড়ি, স্থাপত্য শৈলী, ভাস্কর্য ক্ষয়প্রাপ্ত, ক্ষতিগ্রস্ত হয়। তাজমহলের রং হলুদ হয়ে যাচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণে। আর্দ্র ফেরিক অক্সাইড, এই যে সোদক ফেরিক অক্সাইড, সোদক বলছে না, সোদক মানে হচ্ছে আর্দ্র, মানে ভিজা পানি মিশ্রিত। মরিচার সংকেত আমরা আগে শিখছি, রিপিট, এটা ডিলিট করে দিলাম। গ্যালভানাইজিং হচ্ছে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া, ডিলিট করে দিলাম, এটা আমরা আগেই পড়ছি। তেজস্ক্রিয় ক্ষয় স্বতঃস্ফূর্ত ঘটনা, আমরা জানি। তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে একটা তেজস্ক্রিয় পদার্থ ভেঙে অন্য একটা তেজস্ক্রিয় মৌলে পরিণত হয়ে যায়, এটা অটোমেটিক্যালি তেজস্ক্রিয় ক্ষয় হয়। তেজস্ক্রিয় পদার্থের বৈশিষ্ট্য এটা। রাদারফোর্ড এবং সরি আবিষ্কার করেন কি? তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র। ওজোন স্তর অবস্থিত বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশই হচ্ছে ওজোনস্ফিয়ার, ওজোন স্তর। থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ওজোন স্তরের ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন স্তরের ক্ষয়ের জন্য ক্ষতিকর গ্যাস ক্লোরিন, জেট বিমান হতে নির্গত নাইট্রোজেন অক্সাইড, এরা দায়ী। ঠিক আছে।
এরা কি করে? এরা এরা ওজনকে বিয়োজিত করে অক্সিজেন গ্যাসে পরিণত করে। এরা ওজোন গ্যাসকে বিভাজিত করে ফেলে। ওজোন মানে কি? O3। তিনটা অক্সিজেন পরমাণু বিক্রিয়া করে ওজোন উৎপন্ন করে। কিন্তু এটাকে যদি বিক্রিয়া করে এই নাইট্রোজেন অক্সাইড বা CFC, এরা যদি বিক্রিয়া করে এই পিওর অক্সিজেন উৎপন্ন করে ফেলে O2, তাহলে সে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। অক্সিজেন নষ্ট হয়ে ওজোন নষ্ট হয়ে নর্মাল অক্সিজেন উৎপন্ন হয়ে যায়। কিন্তু নর্মাল অক্সিজেনের চেয়ে আমার ওজন বেশি ইম্পর্ট্যান্ট। তো ঠিক আছে, আমাদের অধ্যায় শেষ। আমরা 10টা 8-এ শুরু করেছিলাম, ঠিক 11টা 8-এ শেষ করেছি। মানে আমরা পারফেক্টলি 2 ঘন্টায় আমরা চ্যাপ্টার শেষ করেছি। সিয়ার এনামুল, সিয়ার এনামুল কোন খারাপ? ভাই দেখো, লালে ভরা আজকে, লাল লাল আর লাল। অনেক এডিট করেছি, অনেক জায়গায় বানান মিস্টেক ছিল, আবার অনেক জায়গায় কিছু আমি অ্যাড করেছি, আবার কয়েকটা জায়গায় আমি রিপিটেশন হয়েছিল, ওগুলো কেটে দিয়েছি। তো আচ্ছা, এগুলো দিয়ে একটু, রাখেন, হ্যাঁ দিয়ে রাখেন, পরে দেখে নিন। হ্যাঁ, ওকে, সাজিয়ে গুজিয়ে সংরক্ষণ করে দিও ড্রাইভে। আমি কি ফাইলটা PDF করে দিব তোমাদেরকে? বাবুরা, ও বাবুরা, সোনামণিরা, আমি কি তোমাদেরকে PDF ফাইলটা দিব? না একটা চাইলে দিয়ে দিব দেন। না? না দিব না? বাবুরা চাচ্ছে না, তুমি চাইলে হবে না। তারপরে দিয়ে দেন। হাতও মারি দেওয়া যায়, গ্রুপে দিব না। দেন স্যার। ওই যে চাইছে একজন, তাহলে দেই, কি আর করা। ও, তোমাকে তো ওয়ার্ড ফাইলটা দিতে হবে আমার, হ্যাঁ, ওয়াটফাইলটা দেন। তাই না মনো? তাহলে তোমাকে আমার ওয়ার্ড ফাইলটা দিতে হবে।